আসসালামু আলাইকুম। আজকে আমরা বেসিক কেমিস্ট্রি একটা সিরিজের প্রথম লেকচার নিয়ে কথাবার্তা বলবো। তো এইটা আসলে একজন মানুষ কেমিস্ট্রি জানার জন্য একেবারে মানে অষ্টম শ্রেণী থেকে শুরু করে বিসিএস পর্যন্ত, মানে যে সকল ক্যান্ডিডেট হচ্ছে মানে বিসিএস দেয় কিন্তু আর্টস বা কমার্সের শিক্ষার্থী, ওনাদের দেখা গেছে বেসিক কেমিস্ট্রির যে জিনিসগুলো এগুলো নিয়ে খুব সমস্যা হয়। তো আমরা এই লেকচারে চেষ্টা করব যেন এই সকল সমস্যাগুলো খুব সহজেই সমাধান করা যায়, মানে জিনিসটা যেন অল্প কিছু জিনিস জানলে যেন উনি ওনার সমস্যাটাকে সলভ করতে পারে, এজন্য আসলে আমাদের এই লেকচার করা। তো খুব বেশি কথা না বাড়িয়ে আমরা আসলে শুরু করি। আমরা কি কি জিনিস নিয়ে আলোচনা করব আজকের এই আলোচনায়? আমরা হচ্ছে সবার আগে কথা বলবো হচ্ছে পরমাণুর গঠন নিয়ে, মানে একটা পরমাণু আসলে কিভাবে তৈরি হয়। যেমন সবার আগে 1 নম্বর টপিক আমাদের পরমাণুর গঠন। পরমাণুর গঠন মানে একটা পরমাণুর মধ্যে কোন কোন কণা থাকে, কোন কোন কণা পরমাণুর মানে বৈশিষ্ট্য। যেমন ধরেন একটা পরমাণু আপনি চিনতে চান, তাহলে কোন কণার দিকে আপনি তাকাবেন, অথবা একটা কণা কি ভারী নাকি, একটা পরমাণু যদি ভারী হয় তাহলে তার মধ্যে কোন কোন প্রপার্টি বেশি থাকলে সে ভারী হবে, পরমাণুর কোন কণা ভারী কোন কণা হালকা, এই টাইপের ছোট্ট ছোট্ট জিনিসগুলো দিয়ে আসলে এই অংশটা সাজানো। তারপরে আমরা যেটা নিয়ে কথা বলবো আসলে পরমাণুর গঠনের পরে, এরপরে আমরা পরমাণুর যে 3টা কণা আছে, ইলেকট্রন প্রোটন নিউট্রন, ঠিক আছে, একদম বেসিক, যে এগুলোর ভর কত, ওদের চার্জ কত, ওরা ওদের আবিষ্কার করছেন কে, এই টপিকগুলো নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো। এটাকে আমরা বলবো হচ্ছে মৌলিক কণা। মৌলিক কণা, মৌলিক কণা। 3 নম্বরে আমরা যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। একদম সহজ একটা জিনিস, ইলেকট্রন বিন্যাস মানে পরমাণুর মধ্যে যে ইলেকট্রনগুলো থাকে সেই ইলেকট্রনগুলো আসলে কিভাবে থাকে, কিভাবে বিন্যস্ত থাকে, এই জিনিসটা নিয়ে কথাবার্তা বলবো। এরপরে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হইল পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভর বা ভর সংখ্যা। পারমাণবিক সংখ্যা আমরা এটাকে নর্মালি পারমাণবিক সংখ্যা, আরেকটা জিনিস হচ্ছে ভর সংখ্যা। ভর সংখ্যা, ঠিক আছে। এরপরে আমরা আসবো আসলে যোজনী নিয়ে কথাবার্তা বলবো। যোজনী 6 নাম্বার, এটা হইল যৌগমূলক। যৌগমূলক যেটা ছাড়া আসলে যৌগ গঠন করা খুব টাফ, মানে কেউ যদি একটা সংকেত লিখতে চায় তার জন্য যৌগমূলক ছাড়া আসলে অসম্ভব একদম। এরপরে 7 নাম্বার এবার যেটা, সেটা হলো যৌগের সংকেত। একটা যৌগের সংকেত, নরমালি যৌগের সংকেত, ঠিক আছে। এই টপিকগুলো নিয়ে আমরা আসলে কথাবার্তা বলবো। তো সবার আগে যে টপিকটা আমাদের সেটা হইলো পরমাণুর গঠন। আসলে আমরা একটু দেখি যে পরমাণুর গঠন আসলে মানে পরমাণুর মধ্যে কি কি জিনিস থাকে। আমরা যদি একটা যে কোনো একটা পদার্থ নিই, যে কোনো একটা পদার্থ নিলাম, আমরা আসলে কি পাবো, ওই পদার্থের অণু পাবো। ওই পদার্থের অণু, আচ্ছা ভালো কথা। অণু পাওয়ার পরে আমরা কি পাবো, অণুকে যদি আমরা আরো ভাঙি তাহলে আমরা কি পাবো, ওই পদার্থের এই যে দেখো পরমাণু পাবো। আচ্ছা, পরমাণু পাওয়ার পরে এই যে পরমাণু, পরমাণুর আবার 2টা অংশ। পরমাণুর কয়টা অংশ? 2টা অংশ। একটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস একদম পরমাণুর ভেতরের যে অংশটা, এটার নাম হচ্ছে নিউক্লিয়াস। আর পরমাণুর বাইরের যে অংশটা, এটাকে বলা হয় কক্ষপথ। এটাকে বলা হয় কক্ষপথ। এখন কথা হচ্ছে এই নিউক্লিয়াসে কি কি থাকে। নিউক্লিয়াসে 2টা জিনিস থাকে, একটার নাম হচ্ছে প্রোটন, একটার নাম হচ্ছে প্রোটন, আরেকটার নাম হচ্ছে নিউট্রন। থাকে হচ্ছে প্রোটন, নিউট্রন, ওকে। আর এই যে কক্ষপথের মধ্যে নরমালি কি থাকে, কক্ষপথ আসলে অনেকগুলো উপশক্তি স্তর দিয়ে তৈরি। কক্ষপথ অনেকগুলো উপশক্তি স্তর দিয়ে তৈরি। আর এই যে উপশক্তি স্তরগুলো, একটা উপশক্তি স্তর অনেকগুলো, একটা উপশক্তি স্তর হচ্ছে অনেকগুলো অরবিটাল দিয়ে তৈরি। অনেকগুলো অরবিটাল দিয়ে তৈরি। এই যে অরবিটাল, অরবিটালের মধ্যে থাকে হচ্ছে মূলত ইলেকট্রন। তাহলে আমরা আসলে কি পাইলাম, আমরা পাইলাম যে একটা পদার্থকে যদি আমরা ভাঙি তাহলে আমরা পাবো হচ্ছে ওই পদার্থের অণু, আর অণুকে যদি আমরা ভাঙি তখন আমরা পাবো ওর পরমাণু। এই যে দেখো পরমাণু পাইলাম, পরমাণুকে যদি আমরা ভাঙি তাহলে 2টা জিনিস পাবো, একটার নাম হচ্ছে নিউক্লিয়াস, আরেকটার নাম হচ্ছে কক্ষপথ। এখন কথা হচ্ছে নিউক্লিয়াসকে যদি আমরা ভাঙি তখন আমরা কি পাবো, প্রোটন পাবো, নিউট্রন পাবো।
আচ্ছা ওকে, এখন কক্ষপথে যদি আমরা ভাঙি, কক্ষপথ আসলে কি দিয়ে তৈরি? কক্ষপথ হচ্ছে উপশক্তি স্তর দিয়ে তৈরি। এখন কথা হইলো উপশক্তি স্তর আবার কি দিয়ে তৈরি? উপশক্তি স্তর হচ্ছে অরবিটাল দিয়ে তৈরি, আর অরবিটালের মধ্যেই থাকে নিউক্লিয়াস। ক্লিয়ার? এরপরে আমরা দ্বিতীয় অংশে যাব। এখন আমরা জানবো হালকা করে যে আমাদের এই প্রোটন, নিউট্রন আর ইলেকট্রন, এই তিনটা সম্পর্কে আমরা একটু বেসিক আইডিয়া নেওয়ার চেষ্টা করব। সেটা হইলো আচ্ছা থিকনেস। আচ্ছা কোথায় ছিলাম আমরা? আমরা ছিলাম হচ্ছে ওকে, এবার আমরা শিখবো হচ্ছে মৌলিক কণা। মৌলিক কণা কাদেরকে বলে আমরা একটু বোঝার চেষ্টা করি। মৌলিক কণা, মৌলিক কণা, মৌলিক কণা যে সকল কণা একটা পরমাণুতে থাকবেই, মানে ম্যান্ডেটরি, তাদেরকে বলা হয় মৌলিক কণা। মানে কোনো একটা পরমাণু যদি তুমি নাও, তার মধ্যে যেই তিনটা কণা থাকবেই তাদেরকে বলা হচ্ছে মৌলিক কণা। মৌলিক কণা কয়টা? থাকবেই, পরমাণুতে থাকবেই এমন কণা, থাকবেই এমন কণা, এমন কণা, এদেরকে আমরা বলবো মৌলিক কণা। ওকে, থাকবে এমন কণাকে আমরা মৌলিক কণা। এখন মৌলিক কণা আসলে কয়টা? মৌলিক কণা হইল গিয়ে আসলে তিনটা। থাকবেই এমন কণা, মৌলিক কণা কয়টা? তিনটা। তিনটি মৌলিক কণা, তিনটি মৌলিক কণা, আমরা অলরেডি এগুলো পড়ে ফেলছি বলা যায়। তিনটি মৌলিক কণা কি কি? এক নাম্বার ইলেকট্রন, ইলেকট্রন, দুই নাম্বার হচ্ছে প্রোটন, তিন নাম্বার হচ্ছে নিউট্রন। নিউট্রন, নিউট্রাল থেকে আসছে এটা। ওকে, এখন কথা হচ্ছে আমরা এই তিনটা কণা নিয়ে একটু বলে দেই। একটা কণার নাম হইল ইলেকট্রন, আরেকটা হচ্ছে প্রোটন, আরেকটা হচ্ছে নিউট্রন। এখন কথা হইল এই যে ইলেকট্রন, ইলেকট্রনের আসলে ভর কত? ইলেকট্রনের যে ভর খুবই হালকা। ইলেকট্রন দেখো 9.11, 9.11 ইন্টু 10⁻28 গ্রাম, 9.11 ইন্টু 10⁻28 গ্রাম, এটা হলো ইলেকট্রনের ভর, একেবারে প্রকৃত ভর। ওকে, এরপরে প্রোটনের ভর কত? প্রোটনের ভর হচ্ছে 1.673 ইন্টু 10⁻24 গ্রাম। নিউট্রনের ভর হচ্ছে 1.675 ইন্টু 10⁻24 গ্রাম। এখন কথা হচ্ছে এখানে যে তিনটা ভর দেয়া আছে, এই তিনটা ভরের মধ্যে কার ভর সবচেয়ে বেশি? মানে মৌলিক কণাগুলোর মধ্যে সবচেয়ে ভারী কে? সবচেয়ে ভারী হচ্ছে নিউট্রন। মৌলিক কণাগুলোর মধ্যে সবচেয়ে ভারী কে? নিউট্রন। এবার আসেন মৌলিক কণাগুলোর মধ্যে সবচেয়ে হালকা কে? মৌলিক কণাগুলোর মধ্যে সবচেয়ে হালকা হচ্ছে ইলেকট্রন। মৌলিক কণাগুলোর মধ্যে সবচেয়ে ভারী হচ্ছে নিউট্রন, মৌলিক কণাগুলোর মধ্যে সবচেয়ে হালকা হচ্ছে ইলেকট্রন। এবার আমরা ওদের আপেক্ষিক ভর চিন্তা করি। আপেক্ষিক ভর, আপেক্ষিক ভর। এখন কথা হচ্ছে আপেক্ষিক ভর মানে কি? আপেক্ষিক ভর যদি আমরা চিন্তা করি, তাহলে আপেক্ষিক ভর হিসাবে এই প্রোটনরে মূলত আপেক্ষিক ভরে 1 ধরা হয়েছে। এইটারে 1 ধরা হইলে এইটার তুলনায় ইলেকট্রন এত কম, এত কম, এত কম যে ইলেকট্রনরে ধরা হয়েছে 0। ইলেকট্রনের আপেক্ষিক ভর হচ্ছে 0, ঠিক আছে? আর নিউট্রনের আপেক্ষিক ভর হচ্ছে 1। দেখো এই দুইটার মান খুব কাছাকাছি, 1.673 আর 1.675। ওকে, এইবার আমরা করব হচ্ছে কথা বলবো হচ্ছে চার্জ নিয়ে। চার্জ, চার্জ, চার্জ বলতে এটা হলো প্রকৃত চার্জ। প্রকৃত চার্জ মানে ওদের আসলে চার্জ কত। হ্যাঁ, এবার দেখো এই যে ইলেকট্রন, ইলেকট্রনের চার্জ হচ্ছে -1.6 ইন্টু 10⁻19 কুলম। চার্জের একক কি? কুলম। কুলম থেকে সি আসছে, হ্যাঁ সি। এখন দেখো প্রোটনের চার্জ কত? প্রোটনের চার্জ হচ্ছে +1.6 ইন্টু 10⁻19 কুলম। আর এই যে নিউট্রনের যে চার্জ সেটা হচ্ছে 0। মানে নিউট্রন জিনিসটা আসছে হচ্ছে এটা পজিটিভও না, নেগেটিভও না। এখন কথা হইলো আমাদের এই যে ইলেকট্রন, ইলেকট্রন হচ্ছে কোন ধরনের কেমন কণা? ইলেকট্রন হচ্ছে নেগেটিভ কণা। ইলেকট্রন কেমন কণা? ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ বিশিষ্ট কণা। ইলেকট্রন হচ্ছে
নেগেটিভ চার্জ বিশিষ্ট কণা, আর এই যে প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ বিশিষ্ট কণা, আর নিউট্রন কি, নিউট্রন হচ্ছে মানে ওর কোনো চার্জ নাই, আসলে নিরপেক্ষ একটা কণা। ঠিক আছে, এখন কথা হইলো এই যে চার্জ, এটা তো প্রকৃত চার্জ। এবার আমরা এটার আপেক্ষিক চার্জ দিয়ে একটু কথাবার্তা বলি। আপেক্ষিক চার্জ, আপেক্ষিক চার্জ, আপেক্ষিক চার্জ কত? আপেক্ষিক চার্জ যদি আমরা চিন্তা করি, এখন এই দুইটার দেখো চার্জের পরিমাণ কিন্তু সমান, শুধুমাত্র কি হয়েছে ওদের যে এই যে চার্জের এই যে মানটা, একটা হচ্ছে নেগেটিভ চার্জ বিশিষ্ট আর একটা হচ্ছে পজিটিভ চার্জ, তাহলে এইটা কি হবে, এটা হবে -1, আর এই চার্জটা হবে কি +1, এটা হচ্ছে +1। এখন কথা হইলো আপেক্ষিক চার্জ এইটার কত হবে, নিউট্রনের কত হবে, নিউট্রন তো এমনিই শূন্য, তার মানে ওর আপেক্ষিক চার্জও কত হবে, 0 হবে। এখন তাহলে আমরা কি শিখলাম, আমরা শিখলাম যে পরমাণুর যে মৌলিক কণাগুলো আছে এদের মধ্যে সবচেয়ে ভারী কণা হচ্ছে নিউট্রন কণা। ঠিক আছে, সবচেয়ে ভারী হচ্ছে নিউট্রন। এবার সবচেয়ে হালকাকে, সবচেয়ে হালকা হইল গিয়ে ইলেকট্রন। এখন কথা হচ্ছে এমন একটা পরমাণু আছে যার মধ্যে এই তিনটা কণার মধ্যে একটা নাই, সে কে? সে হইল গিয়ে হাইড্রোজেন। হাইড্রোজেনের মধ্যে আমরা দেখতে পাই হাইড্রোজেনের মধ্যে থাকে হচ্ছে ইলেকট্রন এবং প্রোটন থাকে। হাইড্রোজেনের মধ্যে কি কি থাকে? ইলেকট্রন এবং প্রোটন থাকবে। তাইলে আমরা বলতে পারবো যে কার মধ্যে তিনটা কণা নাই, এমন একটা পরমাণু, সে হইল হাইড্রোজেন। আর বাকি সকল এই যে 118টা মৌল এক থেকে, মানে হাইড্রোজেন থেকে শুরু করে অর্গানিজম পর্যন্ত, এই 118টা মৌলের বাকি সবাই মানে 117টার মধ্যে এই তিনটা কণা অ্যাভেলেবল। ওকে, এইবার আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা আসলে ভর সংখ্যা নিয়ে এবং পারমাণবিক সংখ্যা নিয়ে কথাবার্তা বলবো। ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা। ওকে, সবার আগে হচ্ছে ভর সংখ্যা। ভর সংখ্যা আসলে কি জিনিস? ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা। তাহলে সবার আগে আমরা একটু ওকে পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা হইল গিয়ে একটা পরমাণুর মধ্যে মানে ওর নিউক্লিয়াসে কি থাকে, প্রোটন থাকে আর নিউট্রন থাকে। পরমাণুর নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকে মানে প্রোটনের যে সংখ্যা, পারমাণবিক সংখ্যা হইল গিয়ে প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যাকে, প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে। পারমাণবিক, পারমাণবিক সংখ্যা বলে। হিসাব সোজা, পারমাণবিক সংখ্যা বলে। এই যে পারমাণবিক সংখ্যা, এটাকে কি দিয়ে প্রকাশ করা হয়? এটাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। দেখো, জেড দ্বারা প্রকাশ করা হয়, জেড দ্বারা প্রকাশ করা হয়। এই যে পারমাণবিক সংখ্যা, এটা একটা পরমাণুর পরিচয় নির্ধারণকারী সংখ্যা। মানে তুমি ধরো একটা পরমাণু আবিষ্কার করে ফেলছো, যেই পরমাণুর মধ্যে তুমি চিন্তা করছো, দেখছো যে মানে আবিষ্কার করার পরে তুমি প্র্যাকটিক্যাল ভ্যালু যে তুমি দেখছো যে এর মধ্যে প্রোটন আছে 60টা, তুমি ওর নাম বলতে হবে কি? ওর নাম বলতে হবে নাইট্রোজেন। ক্লিয়ার? মানে এটা হইলো একটা পরমাণুর পরিচয় নির্ধারণকারী, নির্ধারণকারী কণা, নির্ধারণকারী কণা। একটা পরমাণুর পরিচয় নির্ধারণ করে কোন কণা, সেটা হলো প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যা এক একটা মানে পরমাণুর নাম পরিবর্তনের সাথে পরমাণুর কি পরিবর্তন হয়ে যাবে? প্রোটন সংখ্যা পরিবর্তন হয়ে যাবে। এরপরে এটাকে কোথায় লেখা হয়? এরে লেখা হয় এই যে এই যে জেড, এই যে পারমাণবিক সংখ্যা, ওরে সব সময় লেখা হয় প্রতীকের, প্রতীকের বাম পাশে নিচে, বাম পাশে নিচে লেখা হয়। প্রতীকের বাম পাশে নিচে মানে কি? মানে হচ্ছে ধরো এটা একটা পরমাণুর প্রতীক, ঠিক আছে? এখন কথা হচ্ছে এই পরমাণুর তুমি যদি এইখানে যদি পারমাণবিক সংখ্যা লিখতে চাও, কোথায় লিখবা? তুমি এখানে পারমাণবিক সংখ্যা লিখবে হচ্ছে এই যে এইখানে দেখো জেড। যেমন ধরো আমি যদি সোডিয়াম হাইড্রোজেন লিখতে চাই, তাহলে আমি এই যে দেখো 1 লিখছি, এটা হলো এই যে বাম পাশের নিচে, এটা হলো পারমাণবিক সংখ্যা। এরপরে ধরো আমি হিলিয়াম লিখলাম, হিলিয়াম দেখো এই যে দেখো 2 পারমাণবিক সংখ্যা। আমি ধরো অর্গানিজম লিখলাম ওজি, এটা হলো 118 নাম্বার দেখো। এরপরে ধরো আমি প্লাটিনাম লিখলাম 78 নাম্বার। এরপরে ধরো আমি জিঙ্ক লিখলাম 30 নাম্বার। এরপরে ধরো আমি ফ্লোরিন লিখলাম 9 নাম্বার। তার মানে এই যে পারমাণবিক সংখ্যা ওরে লেখা হয় কোথায়? প্রতীকের বাম পাশে নিচে লেখা হয়। আর যদি আমরা এই যে তাহলে পারমাণবিক সংখ্যা সম্পর্কে আমরা কি কি জিনিস জানলাম? আমরা বেশি কিছু না, দেখো
প্রোটন সংখ্যা, একটা পরমাণুর নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকে সেটাই হচ্ছে তার কি পারমাণবিক সংখ্যা, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে কি দিয়ে প্রকাশ করা হয়, জেড দিয়ে প্রকাশ করা হয়। কি দিয়ে প্রকাশ করা হয়, জেড দিয়ে প্রকাশ করা হয়। আরেকটা হচ্ছে পরিচয় নির্ধারণকারী কণা, মানে একটা পরমাণুর পরিচয় কে দেয়, এই যে প্রোটন সংখ্যা দেয়। এখন দেখো লেখা হয় কোথায়, প্রতীকের বাম পাশে নিচে যেটা লেখা হবে সেটাকে বলা হবে পারমাণবিক সংখ্যা। এখন তোমরা আমারে বলো তো, আমি কি এই জিনিসটা লিখতে পারি, জেড ইকুয়াল পি? জেড ইকুয়াল পি মানে কি, মানে পারমাণবিক সংখ্যা ইকুয়াল হচ্ছে কি প্রোটন সংখ্যা, জেড ইকুয়াল হচ্ছে পি, পারমাণবিক সংখ্যা ইকুয়াল কি দাঁড়াইলো, প্রোটন সংখ্যা। এরপরে আমরা আসলে ভর সংখ্যা নিয়ে কথা বলবো। ভর সংখ্যা, ভর সংখ্যা আমাদের ভর সংখ্যা কি জিনিস আমরা একটু দেখি। ভর সংখ্যা, ভর সংখ্যা, ভর সংখ্যা কারে বলে? ভর সংখ্যা হচ্ছে একটা পরমাণুর নিউক্লিয়াসে কি কি থাকে, প্রোটন থাকে আর নিউট্রন থাকে। পরমাণুর নিউক্লিয়াসে কি কি থাকে, প্রোটন এবং নিউট্রন থাকে। তাহলে এই যে নিউট্রন এবং প্রোটনের যে মোট যোগফল, এটারে আমরা কি বলবো, ভর সংখ্যা বলবো। তাহলে কি বলবো, ভর সংখ্যা হচ্ছে পরমাণুতে পরমাণুর নিউক্লিয়াসে, পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার, প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফলকে ভর সংখ্যা বলে, ভর সংখ্যা বলে। ঠিক আছে, ওরে কি দিয়ে প্রকাশ করা হয়, ওরে এ দ্বারা প্রকাশ করা হয়, এ দ্বারা প্রকাশ করা হয়। ওকে ফাইন, ওরে এ দ্বারা প্রকাশ করা হয়। এখন কথা হচ্ছে এইটা লেখা হয় কেমনে বা কোথায় লেখা হয়, ওরে লেখা হয় হচ্ছে প্রতীকের বাম পাশে উপরে লেখা হয়, বাম পাশে উপরে, প্রতীকের বাম পাশে উপরে লেখা হয়। ঠিক আছে, প্রকাশ করা হয় কি দিয়ে, এ দিয়ে। এখন দেখো আমরা একটু আগে দেখছিলাম, কি দেখছিলাম, এই যে জেড একটা পরমাণুর প্রতীক। ঠিক আছে, এখন কথা হইলো এইখানে যে জিনিসটা আছে, এইখানে যেটা আছে সেটা একটা প্রতীক। ওর যে বাম পাশে নিচে আমরা একটু আগে দেখলাম, আমরা জেড লিখছি, পারমাণবিক সংখ্যা লিখছি। ওর যে বাম পাশে উপরে আমরা কি লিখছি দেখো, ভর সংখ্যা লিখছি। দেখো এই যে এখন এই জিনিসটা, এটাই হলো ভর সংখ্যা। তার মানে এই যে ভর সংখ্যা যারে আমরা বলি, সে হইলো আসলে এ ইকুয়াল পি প্লাস এন, এ ইকুয়াল কি পি প্লাস এন, এ ইকুয়াল কি পি প্লাস এন। তাইলে আমরা দুইটা সমীকরণ পাইছি। একটা সমীকরণ ছিল এরকম, জেড ইকুয়াল হচ্ছে গিয়ে পি, সমীকরণ 1। আর 2 নাম্বার যে সমীকরণটা আমরা পাইছি সেটা ছিল এ ইকুয়াল পি প্লাস এন, সমীকরণ ছিল 2। এখন কথা হইল, সমীকরণ 2 থেকে যদি আমরা সমীকরণ 1 বিয়োগ করি, সমীকরণ 2 থেকে যদি আমরা 1 বিয়োগ করি, তাহলে আমরা যেটা পাবো, এই যে দেখেন এ ইকুয়াল পি প্লাস এন, আর এই যে দেখেন জেড ইকুয়াল হচ্ছে শুধু পি, একটা থেকে আরেকটা বিয়োগ করলে এ মাইনাস জেড ইকুয়াল হচ্ছে শুধু এন। তার মানে আমরা যেটা বুঝতে পারলাম, একটা যে কোনো একটা পরমাণুর ভর সংখ্যা থেকে যদি আমরা প্রোটন সংখ্যা মানে পারমাণবিক সংখ্যা বিয়োগ করি, যে কোনো একটা পরমাণুর ভর সংখ্যা থেকে যদি আমরা কি করি, পারমাণবিক সংখ্যাকে বিয়োগ করি, তাহলে আমরা পাবো ওই পরমাণুর মধ্যে অবস্থিত নিউট্রন সংখ্যা। এবার আসেন আমরা কয়েকটা একটু প্র্যাকটিস করি যে কেমনে করা যায়। ওকে, কি নির্ণয়, পরমাণুর মধ্যে মৌলিক কণা নির্ণয়। একটা পরমাণু আপনারে দিয়ে দিবে, পরমাণুতে মৌলিক কণা নির্ণয়, পরমাণুতে মৌলিক কণা নির্ণয়। ওকে, মৌলিক কণা নির্ণয় মানে কি, ইলেকট্রন নির্ণয়, প্রোটন নির্ণয়, নিউট্রন নির্ণয়, খুবই সহজ। এখন কথা হইলো, আমরা সবার আগে কারে নির্ণয় করবো, আমরা আমাদেরকে একটা কোশ্চেন দিচ্ছে যে হাইড্রোজেনের মৌলিক কণা নির্ণয় করো, আর হাইড্রোজেনের এই যে দেখো এই দুইটা ডাটা দিয়ে দিছে, মানে একটা হাইড্রোজেন দিয়ে দিছে, সুন্দর সুস্থ সবল একটা হাইড্রোজেন। এখন কথা হচ্ছে এইখানে আমরা কাজটা করব কি, আমরা বাম পাশে নিচে আমরা যারে দেখব, এই যে দেখো বাম পাশে নিচে যারে দেখব সে আসলে কে, আমরা একটু চিন্তা করি তো। এই যে এইটা এ, আর কি ছিল, জেড ছিল, তাই না? বাম পাশে নিচে আমাদের জেড থাকে, তার মানে এইটা হচ্ছে বাম পাশে নিচে, ওরে দেখা মাত্রই আমরা সবার আগে বের করে ফেলবো প্রোটন সংখ্যা কত,
এখানে প্রোটন সংখ্যা হচ্ছে 1, প্রোটন সংখ্যা 1। আমরা সাইডে একটু স্টার মার্কস দিয়ে একটা জিনিস লিখে নেই, নিরপেক্ষ পরমাণুতে ইলেকট্রন ও প্রোটন সংখ্যা, ইলেকট্রন ইকুয়াল প্রোটন, মানে নিরপেক্ষ পরমাণুর মধ্যে যতগুলো ইলেকট্রন থাকে ততগুলো প্রোটন থাকে। তাহলে এইটা যে নিরপেক্ষ পরমাণু কেমনে বুঝবো? দেখো, নিরপেক্ষ পরমাণু না কারা এমন কয়েকটা আমি একটু লিখি। দেখো, Na+, এটা ধনাত্মক চার্জ বিশিষ্ট। এরপরে হচ্ছে Cl-, ঋণাত্মক চার্জ বিশিষ্ট। F-, ঋণাত্মক চার্জ বিশিষ্ট। Mg2+, ধনাত্মক চার্জ বিশিষ্ট। তার মানে আমি বুঝে গেছি যে যদি মাথার উপরে এরকম প্লাস মাইনাস থাকে সেটা হচ্ছে চার্জিত পরমাণু, আর যদি মাথার উপরে এরকম প্লাস মাইনাস না থাকে তাহলে আমরা তারে বলবো সেটা হচ্ছে নিরপেক্ষ পরমাণু। এখন আমাদের এখানে কে কে আছে? আমাদের এখানে আছে হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেনের মাথার উপরে কি কোনো প্লাস মাইনাস আছে? নাই। যেহেতু নাই, তার মানে আমরা বলবো যে হাইড্রোজেন হচ্ছে কি হবে? একটা নিরপেক্ষ পরমাণু। এখন কথা হচ্ছে, এই যে নিরপেক্ষ পরমাণু এখানে দিল, ওর মধ্যে প্রোটন সংখ্যা আমরা বের করে ফেলছি একটা। এখন আমরা কি বের করব? আমরা ইলেকট্রন সংখ্যা বের করব। ইলেকট্রন সংখ্যা কত হবে? যতগুলো প্রোটন ততগুলো ইলেকট্রন। ওকে, ফাইন, দিলাম একটা। এবার কথা হচ্ছে নিউট্রন সংখ্যা আমরা কেমনে বের করব? নিউট্রন সংখ্যা বের করার জন্য দেখেন, উপরে কে আছে? এ আছে, নিচে কে আছে? জেড আছে। তাইলে দেখেন, বিয়োগ দেন, A - Z, মানে 1 - 1 মানে কি হবে? 0। আমি বলে দিছিলাম না যে একটা পরমাণু আছে যার মধ্যে কি নাই? একদম ইলেকট্রন, প্রোটন, নিউট্রন তিনটাই নাই। এই যে দেখেন, নিউট্রন সংখ্যা হচ্ছে 0। নিউট্রন সংখ্যা কত? 0। কিন্তু ওর পরিচয়টা নির্ধারণ করতেছে কে? ওর পরিচয় নির্ধারণ করতেছে হচ্ছে এই যে দেখেন, প্রোটন। প্রোটন একটা আছে, এজন্য এটা কি? হাইড্রোজেন। ঠিক আছে, প্রোটন একটা আছে, এজন্য এটার নাম হলো হাইড্রোজেন। এরপরে আমরা আরেকটা করি, সেটা হলো যেমন ধরেন ম্যাগনেসিয়াম 12 এবং 24। ম্যাগনেসিয়াম 12 এবং 24, এইটা দিয়ে আমরা যদি করি তাহলে কেমন হয় আমরা একটু দেখি। ওকে, ম্যাগনেসিয়াম 24, এখানে যেটা হইছে সেটা হইলো প্রোটন সংখ্যা সবার আগে লিখবো। আমরা কি লিখবো? প্রোটন সংখ্যা লিখলাম। কত হয়? প্রোটন সংখ্যা 12টা। ওকে, এবার এই যে ম্যাগনেসিয়ামের মাথার উপরে প্লাস মাইনাস কিছু আছে? নাই। যেহেতু নাই, তাহলে ইলেকট্রন সংখ্যা কত হবে? ইলেকট্রন সংখ্যাও 12টা। এখন কথা হচ্ছে নিউট্রন সংখ্যা কত হবে? উপরেরটা থেকে জাস্ট নিচেরটা বিয়োগ করে দিব, A - Z, তার মানে কি হবে? 24 - 12, দ্যাট মিন্স কত হইছে? 12। এইবার আমরা যে কাজটা করব সেটা হইলো, আমরা হচ্ছে এখন এরপরে কয়েকটা করব। আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা করব হচ্ছে নাইট্রোজেন 714। নাইট্রোজেনের মধ্যে প্রোটন কয়টা? দেখেই বোঝা যাচ্ছে, প্রোটন 7টা। আমরা সবার আগে কি লিখবো? প্রোটন লিখবো। তারপরে কি লিখবো? ইলেকট্রন লিখবো। ইলেকট্রন কয়টা? ইলেকট্রন 7টা। এরপরে আমরা এই যে নিউট্রন কয়টা লিখবো? নিউট্রন লিখবো হচ্ছে 14 - 7, মানে জিনিসটা কত হবে? 7 হবে। এরপরে নাইট্রোজেন যাওয়ার পরে আমরা লিখবো হচ্ছে অ্যালুমিনিয়াম 13 আর এই যে 27। ওকে, এখন কথা হচ্ছে, এই যে অ্যালুমিনিয়ামের মধ্যে প্রোটন কয়টা? প্রোটন হচ্ছে 13টা। ইলেকট্রন কয়টা? ইলেকট্রনও 13টা। নিউট্রন কয়টা? নিউট্রন হচ্ছে এই যে 27 - 13, তার মানে কয়টা হবে? অ্যালুমিনিয়াম হবে হচ্ছে 14টা। এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, কি কি গেল? হাইড্রোজেন গেল, ম্যাগনেসিয়াম গেল, তারপরে গেল হচ্ছে নাইট্রোজেন, অ্যালুমিনিয়াম। হ্যাঁ, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে সোডিয়াম। আমরা করি নাই, সোডিয়াম খুব পপুলার। সোডিয়াম হচ্ছে 11, মানে 11 আর 23। তাহলে আমাদের প্রোটন কয়টা? প্রোটন হচ্ছে 11টা। এরপরে ইলেকট্রন কয়টা? ইলেকট্রনও 11টা। এবার কথা হইলো নিউট্রন কয়টা? 23 - 11, এই যে 23 - 11, দ্যাট মিন্স 12। এটা হচ্ছে আমাদের ইলেকট্রন, প্রোটন, নিউট্রন গণনা। এইবার আমরা একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে, এটা নিশ্চয়ই আমাদের কনসেপ্ট ক্লিয়ার হওয়ার কথা এতক্ষণে। এবার আমরা শিখবো হচ্ছে আয়ন কাকে বলে। আয়ন কাকে বলে? আমরা 2 ধরনের আয়ন শিখবো। আয়ন মানে আমি যদি খুব সহজ করে বলি, কোনো একটি নিরপেক্ষ পরমাণু ইলেকট্রন গ্রহণ বা ত্যাগের পরে যে জিনিসটা তৈরি করে, ঠিক আছে, যে চার্জিত পরমাণু তৈরি করে, তারে বলা হয় আয়ন। একটি নিরপেক্ষ পরমাণু
একটি নিরপেক্ষ পরমাণু, একটি নিরপেক্ষ পরমাণু ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করে যে চার্জিত পরমাণু তৈরি করে তাকে আয়ন বলে। আয়ন কয় প্রকার? আয়ন দুই প্রকার। একটা হচ্ছে আয়ন হইল দুই প্রকার, আয়ন দুই প্রকার। একটা হচ্ছে ক্যাটায়ন, ক্যাটায়ন, আরটা হচ্ছে কি অ্যানায়ন, আরটা হচ্ছে অ্যানায়ন। ক্যাটায়ন মানে কি? ক্যাটায়ন মানে যেখানে প্রোটন সংখ্যা বেশি থাকে ইলেকট্রন অপেক্ষা, আর অ্যানায়ন মানে যেখানে ইলেকট্রন সংখ্যা বেশি থাকে প্রোটন অপেক্ষা। ঠিক আছে, ক্যাটায়ন হচ্ছে যেখানে কি থাকবে, প্রোটন সংখ্যা বেশি থাকবে। ক্যাটায়ন অলওয়েজ কেমন হবে? ধনাত্মক চার্জ বিশিষ্ট হবে। এজন্য আমরা লিখছি দেখো প্রোটন বেশি, পজিটিভ চার্জ বেশি, সেটা হইলো ক্যাটায়ন। আর এই যে অ্যানায়ন, অ্যানায়নে কি থাকবে? ইলেকট্রন সংখ্যা বেশি থাকবে, মানে নেগেটিভ চার্জ কি থাকবে? বেশি থাকবে। আমরা আবার বলতেছি একটা নিরপেক্ষ পরমাণু, নিরপেক্ষ পরমাণু মানে কি? যেমন ধরো সোডিয়াম, একটা সোডিয়াম কি করছে? একটা ইলেকট্রন ত্যাগ করছে, করে কি হয়েছে বলো তো? Na+ হয় না? এই যে এটা একটা আয়ন। ঠিক আছে, কেউ যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয় তার মাথার উপরে মানে কি হচ্ছে? +1 বসতেছে। এখন দেখো এইটার আমরা এখন এটা গাণিতিকভাবে ব্যাখ্যা করবো, যেটা আসলে কেন এই +1টা আমরা দিচ্ছি। এখন আগে একটু বুঝে নেই, আয়ন দুই প্রকার, ক্যাটায়ন আর অ্যানায়ন। ক্যাটায়ন মানে কি? ক্যাটায়ন মানে হচ্ছে যার কি থাকবে? প্রোটন সংখ্যা বেশি, সে হচ্ছে ক্যাটায়ন। আর যার ইলেকট্রন সংখ্যা বেশি সে হচ্ছে কি হবে? অ্যানায়ন। মানে অ্যানায়নটা হয় নেগেটিভ চার্জ বিশিষ্ট আর ক্যাটায়নটা হয় পজিটিভ চার্জ বিশিষ্ট। আমি কেমনে মনে রাখতাম আমি একটু বলি। দুইটাই দেখো এরকম, ঠিক কিনা? দুইটার মধ্যেই একটা দাগ আছে। এই যে দেখো পজিটিভের মধ্যেও আছে, নেগেটিভের মধ্যে এরকম একটা দাগ আছে। আর ক্যাটায়নের মধ্যে তুমি দেখো এরকম কাটি দিছো। ঠিক আছে, এই যে যেটারে কাটা সেটাই হলো ক্যাটায়ন। এই যে দেখো কেটে দিছি, এটাই হলো ক্যাটায়ন। এবার আসো আমরা এইটা নিয়ে একটু কাজ করি, যে এটা কেমনে হইলো? এই যে একটা সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিল, হ্যাঁ, এরপরে কেমনে জানি Na+ হয়ে গেল। আমরা এটা নিয়ে যদি কাজ করতে চাই তাহলে আমাদের সবার আগে লাগবে হলো এই যে সোডিয়াম, সোডিয়াম 11 আর 23, ঠিক কিনা? আমরা এটা তো এর আগে আমরা দেখছি। এখন এই সোডিয়ামের মধ্যে ইলেকট্রন, সবার আগে হলো প্রোটন কয়টা? সোডিয়ামের মধ্যে প্রোটন হলো 11টা। এটা হলো প্রোটনের সংখ্যা। আমি যদি এই প্রোটনের জন্য চার্জ বের করতে চাই, এই প্রোটনের চার্জ কত আসলে? এই প্রোটনে 11টা প্রোটন আমরা জানি। এই যে প্রোটন, একটা প্রোটনের চার্জ হচ্ছে +1, তাহলে 11টা প্রোটনের চার্জ কত হবে? +11। এখন কথা হইলো এই যে ইলেকট্রন কয়টা? ইলেকট্রনও এখানে কি আসলে 11টা আছে কিনা? হ্যাঁ 11টা আছে, লিখলাম। তাইলে কি হবে? 11টা ইলেকট্রনের চার্জ হলো -11। ওকে ফাইন। এইবার নিউট্রন সংখ্যা কত আমাদের এখানে? 12টা। 12টা নিউট্রনের চার্জ হলো গিয়ে 0। তার মানে আমরা এই পরমাণুর যদি মোট চার্জ হিসাব করি তাহলে সেটা আসবে, দেখো 0 আসে, +11 -11, টোটাল 0। এখন কথা আছে, কথা হইলো যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয়, ওরে নিয়ে একটু কাজ করা লাগবে না? এখন আসো, একটা ইলেকট্রন যদি কেউ ছেড়ে দেয় তাইলে কি হয়? এই যে সোডিয়াম দেখো, তাইলে প্রোটন তো আর চেঞ্জ হয় নাই, হইছে? হয় নাই। এখন আমি এই সোডিয়াম ধরলাম, ওই একটা ইলেকট্রন ছেড়ে দিছে। আমি পরীক্ষার হলে বসাইতে পারতেছি না যে আমি কি এখানে প্লাস লিখবো নাকি মাইনাস লিখবো, প্লাস লিখবো নাকি মাইনাস লিখবো। এখন আমি ক্যালকুলেট করব। কেমনে ক্যালকুলেট করব? আমাদের এইখানে দেখো প্রোটন সংখ্যা, প্রোটন থাকে কোথায়? নিউক্লিয়াসে। নিউক্লিয়াস কি আমরা বের করতে, মানে নিউক্লিয়াস থেকে কি আমরা কোনো কণা বের করতে পারি? আসলে নিউক্লিয়াস থেকে কিন্তু আমরা কি করতে পারি না, কোনো কণা বের করতে পারি না। এখন নিউক্লিয়াস থেকে যেহেতু আমরা কণা বের করতে পারি নাই, তো আমরা বের করছি তো ইলেকট্রন। ঠিক আছে, তাহলে নিউক্লিয়াস ঠিক আছে, নিউক্লিয়াসে 11টা ছিল। নিউক্লিয়াস থেকে এই যে দেখো 11 আর 23, এটা কিন্তু ঠিক। এখানে কত হবে? এখানে কি প্লাস হবে না মাইনাস হবে? এইটা আমি বুঝতে পারতেছি না, মনে করো। এখন প্রোটন যদি 11টা হয়, 11টা প্রোটনের চার্জ হচ্ছে +11। আর এই যে দেখো ইলেকট্রন আমি একটা বের করে ফেললাম, তাহলে ইলেকট্রন কয়টা হবে? ইলেকট্রন হবে হলো গিয়ে 10টা। 10টা ইলেকট্রনের চার্জ হচ্ছে -10। নিউট্রন সংখ্যা কত? নিউট্রন সংখ্যা হলো 12টা। এই যে দেখো 12টা নিউট্রনকে আমরা বের করছি। কোনো নিউট্রন বের করার সুযোগ নাই, কারণ এটা নিউক্লিয়াসের মধ্যে থাকে। তাহলে দেখো এই যে 12টার চার্জ হলো 0।
এখন তুমি দেখো টোটাল চার্জটা কত দাঁড়ায়, টোটাল চার্জটা দাঁড়ায় হচ্ছে +1। দেখো এই যে +1, এই +1ই আমরা এইখানে দিই, ঠিক আছে, Na+। এবার কথা হইলো দেখো যখন আমরা একটা ইলেকট্রন, এই যে কেউ একজন যখন একটা ইলেকট্রন ছেড়ে দিল তখন Na+। আচ্ছা ধরো কেউ একটা কি করছে, একটা ম্যাগনেসিয়াম দুইটা ইলেকট্রন ছেড়ে দিছে, দুইটা ইলেকট্রন ছেড়ে দিলে কি হবে, ম্যাগনেসিয়াম 2+। একটা অ্যালুমিনিয়াম তিনটা ইলেকট্রন ছেড়ে দিল, তাহলে এটা কি হবে, অ্যালুমিনিয়াম 3+। ঠিক আছে, এখন কথা হইলো এইরকম ভাবে, এরকম কি ওরা শুধু ইলেকট্রন ছেড়েই দেয় না, এই যে দেখো ইলেকট্রন গ্রহণও করে, ওরা আবার কি করে ইলেকট্রন ত্যাগও করতে পারে। ত্যাগ করুক আর গ্রহণ করুক সেটাকে আমরা আয়ন বলবো। এখন যদি কেউ এভাবে ত্যাগ করে তখন সে যেটা তৈরি করে তার নাম হইলো ক্যাটায়ন। এই যে দেখো তার নাম হইলো ক্যাটায়ন, এই যে দেখো তার নাম হইলো ক্যাটায়ন। এখন কথা হচ্ছে এই ক্যাটায়নের মধ্যে তুমি একটা ছোট্ট জিনিস খেয়াল করো, আমাদের এখানে যে ক্যাটায়ন আছে, ক্যাটায়নে দেখো প্রোটন হইলো কয়টা, এই যে ক্যাটায়নের মধ্যে প্রোটন হইলো গিয়া 11টা, আর এই যে ইলেকট্রন কয়টা, ইলেকট্রন হইলো গিয়া 10টা। ঠিক আছে, এই যে নাহলে +11 তো আসতো না, তাহলে 11টা আর এই যে 10টা, তাইলে ক্যাটায়নের মধ্যে প্রোটন বেশি নাকি ইলেকট্রন বেশি, ক্যাটায়নের মধ্যে কোনটা বেশি, প্রোটন বেশি, ক্যাটায়নের মধ্যে প্রোটন বেশি। এইবার কথা আছে, কথা হইলো আমরা যদি এবার অ্যানায়ন শিখতে চাই, অ্যানায়ন শিখতে গেলে আমাদেরকে আগে একটা জিনিস বুঝতে হবে যে ক্লোরিন। এখন এই ক্লোরিন কেমন, ক্লোরিনের দেখো এখানে হইলো 17 আর এখানে হচ্ছে 35 মানে 35। ওকে, এখন এখানে প্রোটন কয়টা, ক্লোরিনের মধ্যে প্রোটন হইলো গিয়ে কয়টা, প্রোটন ক্লোরিনের 17টা, ইলেকট্রন কয়টা, 17টা। আচ্ছা নিউট্রন তাইলে কয়টা হবে, 35 - 17 মানে কয়টা হবে, এই যে 18 মানে 18টা। এখন কথা আছে, কথা হইলো কি, কথা হইলো এই ক্লোরিনের টোটাল চার্জ আসলে কত, এই ক্লোরিনের যে টোটাল চার্জ 0 আমরা এটা বের করব। এখন দেখো ক্লোরিনের প্রোটন 17টা, প্রোটনের চার্জ হচ্ছে +17। এই যে দেখো ইলেকট্রন 17টা, ইলেকট্রনের চার্জ হচ্ছে -17। এরপরে নিউট্রন, এই যে দেখো 18টা, নিউট্রনের চার্জ কত, নিউট্রনের চার্জ তো 0, তার মানে এই টোটাল ক্লোরিন হইল নিরপেক্ষ ক্লোরিন। এই ক্লোরিনটারে আমরা কি বলবো, এটা একটা নিরপেক্ষ ক্লোরিন। কেন নিরপেক্ষ ক্লোরিন, কারণ ওর টোটাল চার্জ হচ্ছে 0, টোটাল চার্জ কত, 0। এখন কথা হইলো এইখানে যে টোটাল চার্জ 0 আমি বুঝলাম, আমরা যেখান থেকে হোক জানতে পারছি ক্লোরিন নাকি একটা ইলেকট্রন রিসিভ করে। ক্লোরিন যখন একটা ইলেকট্রন রিসিভ করে তখন ও কি হয়ে যায়, ও হয়ে যায় হচ্ছে ক্লোরাইড। ক্লোরিন একটা ইলেকট্রন রিসিভ করলে কি হয়ে যায়, ক্লোরাইড হয়ে যায়। তো এখন ক্লোরিন যদি একটা ইলেকট্রন রিসিভ করে ক্লোরাইড হয়, আমরা একটু এই ক্লোরাইডের অবস্থাটা বুঝি। এই ক্লোরাইডের মধ্যে দেখো প্রোটন সংখ্যার কি কোনো পরিবর্তন হয়েছে, দেখো এইখানে প্রোটন সংখ্যার কি কোনো পরিবর্তন হয়েছে, হয় নাই আসলে। কেন, কারণ প্রোটন সংখ্যা তো আমরা কোনো, দেখো এই যে এটা এরকমই আছে 17 আর 35, এখানে যে কি প্লাস দিব না মাইনাস দিব ধরো আমি বুঝতে পারতেছি না, আমি শুনতে পাইছি ক্লোরিন কি করছে, একটা ইলেকট্রন জাস্ট রিসিভ করছে, এখন প্লাস না মাইনাস বুঝতে পারতেছি না। এখন দেখো প্রোটন হইল গিয়ে 17, ভালো, ইলেকট্রন প্রোটন 17টার চার্জ কত, প্রোটন 17টার চার্জ হচ্ছে +17, ইলেকট্রন কয়টা, ইলেকট্রন এমনিই থাকার কথা 17টা, ও যদি আরও একটা রিসিভ করে তাহলে কয়টা হবে, 18টা হবে, 18টার জন্য কি হবে -18। আর নিউট্রন 18টাই ছিল, এই যে 35 - 17 মানে কত হবে 0। দ্যাট মিনস এখন আমাদের এখানে কত আসে, -1। এই যে -1 আসছে, এই -1ই আসলে এইখানে বসে, শুধু মাইনাস দিলেও হয়, এজন্য দেখো এটার নাম হলো ক্লোরাইড আয়ন। মানে কেউ যদি একটা ইলেকট্রন রিসিভ করে, ইলেকট্রন কেমন সত্তা, ইলেকট্রন একটা নেগেটিভ সত্তা, তুমি মনে রাখবা কেউ যদি ইলেকট্রন রিসিভ করে তাহলে তার মাথার উপরে কি বসে, নেগেটিভ সাইন বসে। কেউ যদি দুইটা ইলেকট্রন রিসিভ করে তাহলে তার মাথার উপরে 2- সাইন বসে। কেউ যদি তিনটা ইলেকট্রন রিসিভ করে তার মাথার উপরে কি বসবে, 3- সাইন বসবে। আসো এখন আমরা একটু বুঝি, আমাদের এখানে যে আমরা ফ্লোরিন ধরলাম, ধরো ফ্লোরিন একটা ইলেকট্রন রিসিভ করছে, তাহলে এটার নাম কি হবে, এই যে দেখো এটা দেখতে কেমন হবে, F- ফ্লুরাইড। ওকে, এরপরে ধরো অক্সিজেন, ও দুইটা ইলেকট্রন রিসিভ করছে মনে করো, তখন এটার নাম কি হবে, এটা হবে অক্সাইড। ওকে, নাইট্রোজেন ধরো তিনটা ইলেকট্রন রিসিভ করছে,
এখন এটার নাম কি হবে? নাইট্রোজেন। এই যে দেখো নাইট্রেট। এখন কথা হচ্ছে নাইট্রাইড, ওকে। এরপরে ধরো কেউ একজন, ধরো কার্বন 4টা ইলেকট্রন রিসিভ করছে, এই যে দেখো C4-, মানে কেউ যদি রিসিভ করে তার মাথার উপরে এই নেগেটিভ সাইনটা বসে, ওকে। এটা হচ্ছে ওই যে রিসিভ করার পরে ওর যে চার্জের অবস্থা কি, ওর মধ্যে কি ইলেকট্রন বেশি, ও তো এখানে নিরপেক্ষ ছিল, প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা কি ছিল? সমান ছিল। ও একটা নেগেটিভ জিনিস রিসিভ করছে, দেখো মাথার উপরে একটা নেগেটিভ আসছে। ও এই যে দেখো এখানে কি ছিল? প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা সমান ছিল, ও 2টা নেগেটিভ জিনিস ইউজ করছে, মাথার উপরে 2-। ও দেখো এই যে 3টা রিসিভ করছে, মাথার উপরে 3-। ঠিক আছে, এই জিনিসটাকে আমরা বলি, এই জিনিসটা হচ্ছে আয়ন। তাইলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে কোনো একটি পরমাণু ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করে যে চার্জিত পরমাণু তৈরি করে তার নাম হচ্ছে গিয়ে আয়ন। আর এই আয়ন হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে ক্যাটায়ন আর একটা হচ্ছে অ্যানায়ন। ক্যাটায়নে কোনটা বেশি থাকে? প্রোটন বেশি থাকে। আর অ্যানায়নে কোনটা বেশি থাকে? অ্যানায়নে হচ্ছে ইলেকট্রন বেশি থাকে। ঠিক আছে, এবার আমরা যাব হচ্ছে ইলেকট্রন বিন্যাস। শুধু 1 থেকে 20 পর্যন্ত আমরা ইলেকট্রন বিন্যাস করব, 1 থেকে 20 পর্যন্ত এদের ইলেকট্রন বিন্যাস করব, তারপর আমরা যোজনী পড়বো। আমাদের এরপরে মানে খুব সহজ সহজ জিনিস, আমরা কোনো কিছুই মুখস্থ করব না আর কি। ইলেকট্রন বিন্যাস কারে বলে? ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন বিন্যাস হচ্ছে একটা পরমাণু কক্ষপথে ইলেকট্রনগুলো কিভাবে বিন্যস্ত থাকে, এই জিনিসটাকে সহজভাবে উপস্থাপনে বলা হয় ইলেকট্রন বিন্যাস। লিখতে হয় কেমনে? কমা দিয়ে লিখতে হয়। ঠিক আছে, ইলেকট্রন বিন্যাস পরমাণুর কক্ষপথে, পরমাণুর কক্ষপথে ইলেকট্রনের সংখ্যাকে বিন্যস্ত করে লেখা, লেখার নাম হইল ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন বিন্যাস সম্পর্কে আমাদের আরেকটা তথ্য জানা লাগবে, সেটা হচ্ছে যে কোনো একটা পরমাণু যদি আমাদেরকে কেউ দেয়, যে কোনো একটা পরমাণু, ধরো আমাদেরকে হাইড্রোজেন দেয়া হয়েছে, হ্যাঁ হাইড্রোজেন, এই অংশটা ধরো আমরা নিউক্লিয়াস হিসেবে নিলাম, হ্যাঁ। এরপরে হাইড্রোজেন, এটা হইলো ওর প্রথম কক্ষপথ, এটা দ্বিতীয় কক্ষপথ, এটা তৃতীয় কক্ষপথ। আমরা মনে রাখবো যে কোনো একটা পরমাণুর অসংখ্য কক্ষপথ থাকে, ঠিক আছে। তো এই হাইড্রোজেনের তোমরা দেখবা যে এই যে প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকে, ঠিক কি না? হ্যাঁ, এখন দেখো এই যে কক্ষপথগুলো, এদেরকে n দিয়ে প্রকাশ করে, n = 1, n = দেখো 2, তারপরে দেখো n = 3, এভাবে n = বাড়তে থাকে। ক্লিয়ার? এখন কথা হচ্ছে নাম হইল ইলেকট্রন বিন্যাস। কক্ষপথে কি দিয়ে প্রকাশ করে? n দিয়ে প্রকাশ করা হয়। কক্ষপথের নাম্বার 1 হইলে সেটার n এর মান হলো 1। কক্ষপথের নাম্বার, দেখো 2 নং কক্ষপথের জন্য n এর মান কত? 2। তারপরে দেখো 3 নং কক্ষপথের জন্য কত হবে? 3 হবে। এখন কথা হইল একটি কক্ষপথে, একটি কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, একটি কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা = 2n²। তার মানে কি দাঁড়াইলো? আমরা যদি প্রথম কক্ষপথের কথা চিন্তা করি, প্রথম কক্ষপথে ইলেকট্রন ধারণ ক্ষমতা সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন ধারণ করতে পারে? প্রথম কক্ষপথে হচ্ছে n এর মান হলো গিয়ে 1, তার মানে কি হবে? 2টি ইলেকট্রন ধারণ করতে পারে। তারপরে দেখো দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন ধারণ করতে পারে? 2 × 2²। দেখো 2, n এর মান 2, তাহলে কত হবে? এই যে দেখো 8টি ইলেকট্রন ধারণ করতে পারে। এরপরে তৃতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন ধারণ করতে পারে? 2 × 3², তার মানে 18টি ইলেকট্রন ধারণ করতে পারে। এরপরে চতুর্থ কক্ষপথে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন ধারণ করতে পারে? 2 × 4², মানে 32টি ইলেকট্রন ধারণ করতে পারে। চতুর্থ কক্ষপথ সর্বোচ্চ কয়টা ইলেকট্রন ধারণ করতে পারে? 32টি ইলেকট্রন ধারণ করতে পারে। এখন কথা হইল আমরা আসলে যাদেরকে চিনি, আমরা আজকে 1 থেকে 20 পর্যন্ত বের করব। 1 থেকে 20 পর্যন্ত যে পরমাণু,
হ্যাঁ, পারমাণবিক সংখ্যা বিশিষ্ট যে পরমাণুগুলো, ওদের জন্য আমরা ইলেকট্রন বিন্যাস করব। ঠিক আছে, আমরা আরেকটা তথ্য মনে রাখবো, যে কোনো একটা পরমাণুর কক্ষপথে যদি 8টা ইলেকট্রন থাকে, তখন সে না স্যাটিসফাইড, মানে সে আর নিতে চায় না আসলে। সে তখন কি করে, তার পরের কক্ষপথে কি করে, ইলেকট্রন পাঠায় দেয়। যে কোনো একটা পরমাণুতে, যে কোনো একটা পরমাণুর কোনো একটা কক্ষপথে যদি 8টি ইলেকট্রন থাকে, তখন সেই কক্ষপথ কি আর নতুন করে ইলেকট্রন নিতে চায় না, সে কি করে পরবর্তী কক্ষপথে এই জিনিসটা পাঠিয়ে দেয়। এখন দেখো, আমরা একটু বোঝার চেষ্টা করি। আমাদের ধরো হাইড্রোজেন, সবার আগে 1 নাম্বার হচ্ছে গিয়ে হাইড্রোজেন। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 1। ঠিক আছে, একদম পর্যায় সারণীর প্রথম মৌল। ওর মধ্যে ইলেকট্রন কয়টা? একটা, এই যে একটা ইলেকট্রন হয়ে গেছে। এবার দেখো হিলিয়ামের ইলেকট্রন কয়টা? 2টা, তাইলে এখন কথা হইল, এই যে হিলিয়ামের যে ইলেকট্রন 2টা, তাহলে কোথায় থাকবে? 1 নং কক্ষপথে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন ধারণ করতে পারে? এই যে দেখো 2টা ইলেকট্রন। ঠিক আছে, এইবার লিথিয়ামের কথা আমরা যদি চিন্তা করি, লিথিয়ামের ইলেকট্রন কয়টা? 3টা। এখন এই লিথিয়ামের যে 3টা ইলেকট্রন কি আমরা এভাবে লিখতে পারি? আমরা পারি না, কারণ আমাদের প্রথম কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন কয়টা ধারণ করতে পারে? 2টা ধারণ করতে পারে। আমরা কি 3 লিখতে পারবো? কখনোই পারবো না আমরা। দেখো, এখন এজন্য আমরা কি করতে হবে, আমাদের এই যে এখানে আমরা লিখবো হচ্ছে 2, তারপরের কক্ষপথে লিখবো 1। দেখো, লিথিয়ামের পরে কি? ব্যারিলিয়ামে দেখো কি হবে? 2 2। বোরন, দেখো বোরনের মধ্যে হচ্ছে আমাদের 5, তার মানে কি হবে? 2 এবং 3। বোরনের পরে যেটা আসবে সেটা হলো কার্বন আসবে। বোরনের পরে আসছে হচ্ছে কার্বন। দেখো, কার্বন কি হবে? 2 4। নাইট্রোজেনের জন্য কি হবে? 2 5। অক্সিজেনের জন্য কি হবে? 2 6। তারপরে হচ্ছে ফ্লোরিনের জন্য কি হবে? ফ্লোরিন, এটা হচ্ছে 2 7 হবে। এরপরে যেটা, সেটা হচ্ছে নিয়নের জন্য হবে 2 8। সোডিয়াম কি হবে? আমরা কি এরপরে আর দিতে পারবো? 2 নং কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? 8। তার মানে আমি 8টার বেশি কি দেওয়া সম্ভব না। তার মানে কোথায় চলে যাবে এরপরের ইলেকট্রন চলে যাবে, দেখো 2 8 1। এবার দেখো ম্যাগনেসিয়ামে কি হবে? 2 8 2। এরপরে দেখো অ্যালুমিনিয়ামে কি হবে? 2 8 3। এরপরে দেখো সিলিকনে কি হবে? 2 8 4। ফসফরাসে কি হবে? 2 8 5। সালফার কি হবে? 2 8 6। ক্লোরিন তারপরে হবে 2 8 7। তারপরে আর্গন 2 8 8। এবং আমাদের আছে আর 2টা কেবল। একটা হচ্ছে আর্গনের পরে যেটা আসবে সেটা হচ্ছে পটাশিয়ামে কি হবে? হওয়া উচিত 2 8 এবং 9। কেন? কারণ 3 নং কক্ষপথ কয়টা ইলেকট্রন ধারণ করতে পারে? 18টা ইলেকট্রন ধারণ করতে পারে। কিন্তু একটা ছোট্ট সমস্যা আছে। আমরা কি বলছিলাম, যে কোনো একটি কক্ষপথে যদি 8টি ইলেকট্রন থাকে, সে স্যাটিসফাইড, সে কি করে? সে আরো ধারণ করতে পারে, এটা ট্রু, কিন্তু সে স্যাটিসফাইড হওয়ার পরে সে কি করবে? পরবর্তী কক্ষপথে ইলেকট্রন পাঠাই দেয়। ঠিক আছে, তাইলে এখন এখানে আমরা দেখব যে এখানে কি হবে না, এই যে এটা 9 না হয়ে আপনি দেখবেন যে এখানে হবে হচ্ছে পটাশিয়ামের জন্য, এখানে হচ্ছে কি হবে? পটাশিয়াম হবে হচ্ছে 2 8 8। ঠিক আছে, এবং এরপরে আসবে 1। আর ক্যালসিয়ামে কি হবে? ক্যালসিয়ামে হচ্ছে তোমার 2 8 8 2। ঠিক আছে, ক্যালসিয়াম। এখন আমরা আরেকবার বলি, আমরা হচ্ছে ইলেকট্রন বিন্যাস করতে যাচ্ছিলাম। কোনো একটা কক্ষপথে ইলেকট্রন যেভাবে বিন্যস্ত থাকে, তার যে প্রকাশ, সেটারে বলা হয় ইলেকট্রন বিন্যাস। এখন কথা হচ্ছে, একটা ইলেকট্রন বিন্যাস করার জন্য আমাদেরকে আগে কক্ষপথগুলোকে চিনতে হবে। আমরা বলে দিছিলাম যে একটা পরমাণুর কক্ষপথ সংখ্যা হচ্ছে অসংখ্য। এখন হাইড্রোজেন এখানে একটা পরমাণু, তো হাইড্রোজেনের প্রথম কক্ষপথ, যেমন আমরা কক্ষপথগুলোকে কি দিয়ে প্রকাশ করছি? এন দিয়ে প্রকাশ করছি। এন এর মান 1। ওকে, প্রথম কক্ষপথ। এটার আরেকটা নাম আছে, এটার নাম হলো গিয়ে কে শেল। ঠিক আছে, এখন দেখো, এটার একটা নাম হলো গিয়ে কে শেল। এখন এখানে ঘটনাটা যেটা ঘটে, কে শেল, আর এটার নাম হলো এল শেল। দেখো, এল এম। ওকে,
এখন n এর মান 1 হইলে যে কোনো একটা কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, একটি কক্ষপথে দেখো সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2n²। দেখো এই যে 2n², তাহলে প্রথম কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো 2, দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 8, তৃতীয় কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 18, চতুর্থ কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 32। এইভাবে আমরা কি করব, আমাদের এই যে দেখো এখানে খুব সুন্দর করে আমরা পুরো জিনিসটাকে দিয়ে দিছি যে ইলেকট্রন বিন্যাস। ওকে, পুরো ইলেকট্রন বিন্যাসকে আমরা এখানে দিয়ে দিছি। এইবার আমরা একটা টপিক দেখব, সেটার নাম হইল যোজ্যতা ইলেকট্রন। যোজ্যতা ইলেকট্রন কি জিনিস? যোজ্যতা ইলেকট্রন হইল শেষ কক্ষপথের ইলেকট্রনরে বলা হয় যোজ্যতা ইলেকট্রন। কি বলা হয়? শেষ কক্ষপথের ইলেকট্রনরে বলা হয় যোজ্যতা ইলেকট্রন। এখন দেখো যোজ্যতা ইলেকট্রন, যোজ্যতা ইলেকট্রন, যোজ্যতা ইলেকট্রন, যোজ্যতা ইলেকট্রন পরমাণুর সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনকে, পরমাণুর সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনকে, সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনকে, ইলেকট্রনকে যোজ্যতা ইলেকট্রন বলে। ইলেকট্রনকে যোজ্যতা ইলেকট্রন বলে। এখন দেখো আমাদের এখানে কড়াই আছে, তাহলে হাইড্রোজেনের সর্বশেষ কক্ষপথ আর শুরুর কক্ষপথ একটাই, তাহলে হাইড্রোজেনের যোজ্যতা ইলেকট্রন কত? 1। হিলিয়ামের যোজ্যতা ইলেকট্রন কত? 2। লিথিয়ামের যোজ্যতা ইলেকট্রন 1। ব্যারিলিয়ামের যোজ্যতা ইলেকট্রন 2। বোরনের যোজ্যতা ইলেকট্রন 3। তারপর হচ্ছে কার্বনের যোজ্যতা ইলেকট্রন 4। নাইট্রোজেনের যোজ্যতা ইলেকট্রন 5। অক্সিজেনের 6। এতে দেখেন ফ্লোরিনের হচ্ছে কত? 7। নিয়নের 8। সোডিয়ামের 1। ম্যাগনেসিয়ামের 2। অ্যালুমিনিয়ামের 3। সিলিকনের 4। ফসফরাসের 5। সালফারের 6। ক্লোরিনের 7। আর্গনের 8। আর এই যে দেখেন পটাশিয়ামের 1। ক্যালসিয়ামের হলো গিয়ে 2। তার মানে আমরা যোজ্যতা ইলেকট্রন কি বলি? সর্বশেষ কক্ষপথের যে ইলেকট্রন তাদেরকে আমরা বলি হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। ঠিক আছে, সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনকে যোজ্যতা ইলেকট্রন বলে। এখন যদি একটা কোশ্চেন কেউ করে যে যে হাইড্রোজেনের মধ্যে যোজ্যতা ইলেকট্রন কয়টি, এই যে হাইড্রোজেনের একটা অণুর মধ্যে H2, H2 কিন্তু হাইড্রোজেনের অণু। আর যদি H বলে, দেখেন শুধু H, হ্যাঁ এটা হলো হাইড্রোজেনের একটা পরমাণু। ওকে, তাইলে এখন এই যে হাইড্রোজেনের যে এই যে দেখেন অণু, মানে কয়টা হাইড্রোজেন আছে এখানে বলেন তো? এখানে হাইড্রোজেন আছে 2টা, তাহলে দেখেন 2টা হাইড্রোজেন, একটা হাইড্রোজেনে কয়টা করে যোজ্যতা ইলেকট্রন? একটা করে, তাহলে 2 একে 2। এখন আপনার যদি কেউ বলে কার্বন ডাই অক্সাইডের মধ্যে যোজ্যতা ইলেকট্রন কয়টি, কার্বনের মধ্যে যোজ্যতা ইলেকট্রন কয়টি, আপনি ভালো করে পড়ে দেখেন। কার্বনের মধ্যে যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 4টি। কার্বনের মধ্যে যোজ্যতা ইলেকট্রন হলো 4টি, যোগ অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন কয়টি? অক্সিজেনের 6টি। 6 গুণ এই যে দেখেন 2, 12 আর 4 কত হয়? 16টি যোজ্যতা ইলেকট্রন। কার্বন ডাই অক্সাইডের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 16টি। এরপরে যদি আপনারা কেউ বলে পানির মধ্যে H2O, এখানে যোজ্যতা ইলেকট্রন কয়টি? 1 × 2 প্লাস হচ্ছে এই যে অক্সিজেন, অক্সিজেনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন? এই যে দেখেন অক্সিজেন, অক্সিজেন কই? এই যে 6টি ইলেকট্রন। অক্সিজেনের শেষ কক্ষপথে হচ্ছে 6টি ইলেকট্রন। তাহলে আপনি বলেন আমারে H2O 6 আর 2 কয়টা হইলো? 8টা হইলো, 8টা ইলেকট্রন। ক্লিয়ার? এরপরে ধরেন আপনারা আরো অনেক বড় যৌগ দিতে পারে, যে কোনো ধরনের যৌগই আপনারা দিতে পারে। H2SO4, আপনারা ধরেন সালফিউরিক অ্যাসিড দিছে, এই যে সালফিউরিক অ্যাসিড দিছে, এখন যোজ্যতা ইলেকট্রন কত হবে? যোজ্যতা ইলেকট্রন হবে 1 × 2 যোগ এই দেখেন হাইড্রোজেনের একটা করে 2টা হাইড্রোজেন, যোগ সালফারের হলো 6টা। আপনি দেখেন ভালো করে, একটা সালফারের জন্য আর গুণ করলাম না। এরপর হচ্ছে অক্সিজেন 6টা, 6 × 4, তাহলে দেখেন 24, 6, 30, 32টা। সালফিউরিক অ্যাসিডের যোজ্যতা ইলেকট্রন হলো কত? 32টা। এইবার আমরা এই যোজ্যতা ইলেকট্রন থেকে আমরা যোজনী বের করব। যোজ্যতা ইলেকট্রন থেকে আমরা যোজনী বের করব, যে যোজ্যতা ইলেকট্রন যদি কারো আমাদের জানা থাকে তাহলে আমরা কিভাবে খুব সহজে যোজনী বের করে ফেলতে পারি। যোজ্যতা ইলেকট্রন দেয়া থাকলে আমরা কি খুব সহজে কেমনে যোজনী বের করে ফেলতে পারি, এইটা আমরা এখন দেখব। কথা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন যদি কারো 8টা হয় তাহলে তার যোজনী 0। যোজ্যতা ইলেকট্রন যদি কারো 8টা হয় তার যোজনী 0। ব্যতিক্রম হইল কে? ব্যতিক্রম হইল হিলিয়াম।
যোজ্যতা ইলেকট্রন। আচ্ছা আগে একটু যোজনীর সংজ্ঞা টঙ্গা দিয়ে যোজনীটাকে একটু রেডি করে দিই। হ্যাঁ, যোজনী কারে কয়, যোজনী কেমনে কি, এটা নিয়ে আমরা একটু কাজ করি। তারপরে যোজনী কি, যোজনী কারে কয়। ওকে, যোজনী যোজনী কি জিনিস? যোজনী হচ্ছে, আমি বলি, হাত, ঠিক আছে, যুক্ত হওয়ার ক্ষমতা। ঠিক আছে, কোনো মৌলের একটি পরমাণু, কোনো মৌলের একটি পরমাণু, কোনো মৌলের একটি পরমাণু যতগুলো হাইড্রোজেন বা ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হতে পারে তাকে ওই মৌলের যোজনী বলে। আমরা এই লেখা দেখে আসলে যোজনীটা বুঝবো না, আমরা যোজনীটা আসলে ফিল করার বিষয়। আসলে আমরা একটু চেষ্টা করি যোজনীটা কেমনে বোঝা যায় খুব সহজে। আসেন দেখেন, হাইড্রোজেনের ধরা হইছে, হাইড্রোজেনের হাত হচ্ছে গিয়ে একটি, ক্লোরিনের হাত হচ্ছে গিয়ে একটি। এখন কথা হচ্ছে হাইড্রোজেনের হাত একটি, ক্লোরিনের হাত একটি, এটা যদি আপনি মেনে নেন তাইলে দেখেন যোজনীর প্রবলেমটা সলভ কেমনে। ধরেন আপনারে বলা হইল পানি, পানির মধ্যে দেখেন একটা অক্সিজেন কয়টা হাইড্রোজেনকে ধরছে, কয়টা হাইড্রোজেনের সাথে যুক্ত হইছে, দুইটা অক্সিজেনের সাথে যুক্ত হইছে। দেখেন একটা অক্সিজেনের সাথে কয়টা হাইড্রোজেন যুক্ত হইছে, দুইটা হাইড্রোজেন যুক্ত হইছে। তাইলে আমারে বলেন এই যে এই পানির মধ্যে বা এই যে এখানে অক্সিজেনের যোজনী কত দেখাচ্ছে, 2 দেখাচ্ছে না? আমরা কি পড়ছি, কোন মৌলের একটি পরমাণু, সেই একটি পরমাণু আপনি অক্সিজেনকে চিন্তা করেন, যতগুলো হাইড্রোজেন বা ক্লোরিন পরমাণুর সাথে, এই যে দেখেন এই একটি পরমাণু কয়টা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে, 2টা, তার মানে ওর যোজনী কত হবে, ওর যোজনী 2। এবার আসেন আপনি, ম্যাগনেসিয়াম তো গেল, এবার আপনি ধরেন অক্সিজেন গেল, এবার আমরা ম্যাগনেসিয়ামকে নিয়ে চিন্তা করি। ম্যাগনেসিয়াম আপনি তাকান যে ক্লোরিন কয়টা যুক্ত হয়েছে, 2টা যুক্ত হয়েছে, যেহেতু ক্লোরিন 2টা যুক্ত হয়েছে তার মানে ম্যাগনেসিয়ামের যোজনীও কত হবে, 2 হবে। ওকে, এবার আমি যদি আমি কার কথা চিন্তা করব এখানে, আমি অ্যালুমিনিয়ামের কথা ভাবতেছি, মনে করেন অ্যালুমিনিয়াম দেখেন ক্লোরিন ক্লোরিন ক্লোরিন, দেখেন অ্যালুমিনিয়ামের যোজনী কত হবে, তাইলে 3টা ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে, যেন অ্যালুমিনিয়ামের যোজনী 3। এরপরে দেখেন নাইট্রোজেনের যোজনী কত হবে, এই যে দেখেন নাইট্রোজেনের সাথে 3টা হাইড্রোজেন যুক্ত হয়েছে, তার মানে আমরা বলতে পারি এই যে নাইট্রোজেনের যোজনী হচ্ছে গিয়ে 3। এখন কথা হচ্ছে আমাদের তো যোজনী মনে থাকে না, আমি তো যোজনী মনে রাখতে পারি না। যোজনীর জন্য আজকে আমি 2টা জিনিস শেখাবো আপনাদেরকে। 1 নাম্বার যে পদ্ধতি, এটার নাম হলো যোজ্যতা ইলেকট্রন পদ্ধতি। যোজ্যতা ইলেকট্রন পদ্ধতি কেমনে কি আমি একটু বলতেছি। দেখেন আপনারা এই যোজনী জিনিসটাকে ফিল করার জন্য আপনারা যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে আমাদের একটু আগের পেজে যাইতে হবে। দেখেন এখান থেকে মূল কথা হচ্ছে হিলিয়াম বাদে যোজনী বের করার পদ্ধতি আমি এখানে লিখব। আমি এখানে লিখব, তাইলে একটু সুবিধা হবে আমার জন্য, আপনাদেরকে অনেকগুলো জিনিস দেখানো আমার জন্য সুবিধা হবে। তাইলে যোজনী বের করার পদ্ধতি, যোজনী কেমনে আমরা বের করব দেখার পরে আমরা যোজনী বের করব। যোজনী বের করা ওকে। এখন যোজনী বের করার জন্য 1 নাম্বার থিওরি হইল গিয়ে, হ্যাঁ, নিষ্ক্রিয় গ্যাসের যোজনী হইল 0। এটা বের করার কিছু নাই। নিষ্ক্রিয় গ্যাসের যোজনী 0। নিষ্ক্রিয় গ্যাসের যোজনী হইল 0। নিষ্ক্রিয় গ্যাসের যোজনী কত, 0। এখন কথা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের যোজনী যে 0, এটা যদি আমরা বুঝি তাহলে আমরা কি বলবো, আমরা বলবো হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, এরা যারা আছে, হিলিয়াম, তারপর নিয়ন, তারপরে আর্গন, তারপর হচ্ছে ক্রিপ্টন, হ্যাঁ,
এরা সবার যোজনী কত? শূন্য। এদের সবার যোজনী হচ্ছে শূন্য। এইবার দেখেন 2 নাম্বার যেটা, সেটা হলো যদি কারো যোজ্যতা ইলেকট্রন 1 2 3 4 হয়, যদি কারো যোজ্যতা ইলেকট্রন কত হয়? 1 2 3 অথবা 4 হয়। আমি আবার বলছি, যদি কারো যোজ্যতা ইলেকট্রন 1 অথবা 2 অথবা 3 অথবা 4 হয়, তাহলে সেটাই তার যোজনী। মানে আমরা একটু আগে শিখছি কি, সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনকে যোজ্য। তাহলে এখানে দেখেন, এখানে তো এই যে সাদা গোল করা যতগুলো আছে, এগুলো হচ্ছে ওর সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন, মানে যোজ্যতা ইলেকট্রন। এখন কথা হচ্ছে, তাহলে এই যে হাইড্রোজেনের যোজনী, হাইড্রোজেনের দেখেন শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন? এই যে যোজ্যতা ইলেকট্রন, যোজ্যতা ইলেকট্রন, যোজ্যতা ইলেকট্রন 1 2 3 4 হলে, যোজ্যতা ইলেকট্রন 1 অথবা 2 অথবা 3 অথবা 4 হলে যোজনী ইকুয়াল যোজ্যতা ইলেকট্রন, যোজনী ইকুয়াল যোজ্যতা ইলেকট্রন। এখন আপনি আমারে বলেন, এই যে হাইড্রোজেনের যোজ্যতা ইলেকট্রন 1, তার মানে ও যোজনী 1। আপনি দেখেন লিথিয়ামের যোজ্যতা ইলেকট্রন 2, তার মানে ও যোজনী 2। এরপরে দেখেন ব্যারিলিয়ামের যোজ্যতা ইলেকট্রন, এতে দেখেন ব্যারিলিয়াম, হ্যাঁ, লিথিয়ামের হচ্ছে 1 হবে, লিথিয়ামের যোজন, এই যে দেখেন যোজ্যতা ইলেকট্রন হচ্ছে লিথিয়ামের 1, এজন্য লিথিয়ামের যোজনী কত হবে? 1ই হবে। এরপরে লিথিয়ামের যোজনী হবে 1। এরপরে ব্যারিলিয়ামের যোজ্যতা ইলেকট্রন 2, যোজনী 2। এরপরে দেখেন বোরনের যোজ্যতা ইলেকট্রন 3, যোজনী 3। এরপরে দেখেন কার্বন যোজ্যতা ইলেকট্রন 4, ওর যোজনী 4। এরপরে হচ্ছে না, এই যে নাইট্রোজেন আর আমরা এই পদ্ধতিতে বের করতে পারবো না, এই যে এই কয়জনকে আমরা এই পদ্ধতি বের করতে পারবো না। এবার দেখেন সোডিয়ামের শেষ কক্ষপথে একটা ইলেকট্রন, যোজ্যতা ইলেকট্রন কি হবে? এই যে শেষ কক্ষপথে একটা ইলেকট্রন, যোজ্যতা ইলেকট্রন 1, যোজনী কত হবে? 1ই হবে। এখন কথা হইলো ম্যাগনেসিয়ামের জন্য কি হবে? ম্যাগনেসিয়ামের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন? দেখেন 2টা ইলেকট্রন, তার মানে ম্যাগনেসিয়ামের যোজনী কত হবে? 2। অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথে 3টা, এজন্য যোজনী 3। আমি একটু বলে দেই, দেখেন অ্যালুমিনিয়াম গেল, অ্যালুমিনিয়াম যাবে যে সিলিকন, যোজ্যতা ইলেকট্রন কত? 4, যোজনী 4। পটাশিয়াম যোজ্যতা ইলেকট্রন 1, যোজনী কত? সরি। এরপর দেখেন ক্যালসিয়াম যোজ্যতা ইলেকট্রন 2, যোজনী কত হবে? 2। মানে আমরা যাদের যোজ্যতা ইলেকট্রন দেখব 1 2 3 4, তাদের ক্ষেত্রে যাহা যোজনী তাহাই যোজ্যতা ইলেকট্রন, মানে যোজ্যতা ইলেকট্রনকে আমরা কি বলতে পারি? যোজনী বলতে পারি। এইবার কথা হইলো, যদি এমন কেউ আসে যে কারো যোজ্যতা ইলেকট্রন 5 6 7, তখন আমরা ওর যোজনী কি বলবো বলেন তো? ওদের যোজনী হচ্ছে 8 মাইনাস যোজ্যতা ইলেকট্রন, 8 মাইনাস যোজ্যতা ইলেকট্রন। যেমন আমরা এখানে এসে থেমে গেছি, দেখেন নাইট্রোজেনে এসে থেমে গেছি। নাইট্রোজেনের ক্ষেত্রে 8 মাইনাস 5 মানে কত হবে? 3 হবে। অক্সিজেনের ক্ষেত্রে দেখেন 8 মাইনাস 6 মানে যোজনী কত? এই যে দেখেন যোজনী হচ্ছে 2, এই যে 6, 8 মাইনাস 6। এরপর দেখেন ফ্লোরিনের ক্ষেত্রে 8 মাইনাস 7 কত হয়? যোজনী 1। ওকে। এরপরে ধরেন আপনি যদি ফসফরাসের জন্য বলেন, ফসফরাসের যোজনী 8 মাইনাস 5 মানে কত হবে? 3। মানে আমরা চাইলে, আমরা যখন যোজ্যতা ইলেকট্রন জানবো, শুধু ইলেকট্রন বিন্যাস জানলে আমরা কি বের করতে পারবো? ওই পরমাণুর যোজনী বের করতে পারবো। ঠিক আছে। এইবার আসেন আমরা আরো অনেক সহজ পদ্ধতিতে যোজনী শিখতে চাই। তাইলে আসেন আমরা একটু দেখি যে যোজনী আমরা কেমনে বের করব। যোজনী খুব সহজ পদ্ধতিতে যোজনী কেমনে বের করব। ঠিক আছে। যোজনী কি জিনিস? যোজনী হচ্ছে একটি মৌলের, কোন একটা মৌলের একটি পরমাণু যতগুলো হাইড্রোজেন বা ক্লোরিনের সাথে যুক্ত হইতে পারে, তার নাম হচ্ছে কি? যোজনী। এখন আমরা খুব সহজে যোজনী কেমনে বের করে এটা জানবো। দেখেন কেমনে, আমরা যদি সাজাই, দেখেন হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, ব্যারিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ঠিক আছে, অ্যালুমিনিয়াম, তারপর হচ্ছে সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম। এইখানে আমরা একদম 20টা দিয়ে রাখছি। এইবার কথা হচ্ছে
এইটা যদি জানতে হয় আমাদেরকে সবার আগে জানতে হবে নিষ্ক্রিয় গ্যাসগুলোর যোজনী হচ্ছে 0। এখন দেখেন নিষ্ক্রিয় গ্যাস কারা আছে, এখানে হিলিয়াম আছে, এই যে ওর যোজনী কত, ওর যোজনী হচ্ছে 0। এরপরে দেখেন নিয়ন, এই যে ওর যোজনী কত, 0। দেখেন আমরা একটু কালার চেঞ্জ করে নেই, ওর যোজনী হচ্ছে 0, এটা 0, আর এই যে দেখেন এটা 0। এরপরে আর্গনের যোজনী কত, আর্গনের যোজনী 0। এখন আমরা কি করব জানেন, আমাদের মনে রাখার জন্য, এটা আমরা যাতে পরীক্ষার হলে ভুলে গেলে আমরা যেন খুব সহজে আবার রিকভারি করতে পারি, যেই কাজটা করব, আমরা একটা পরমাণু থেকে যে যোজনীটা আমরা জানি, 0 যোজনী আমরা সবার জানি যে হিলিয়াম, নিয়ন এবং আর্গন, এই তিনজনের কত, 0। এবার আমরা কি করব, এক ঘর উপরে উঠব, এক ঘর উপরে উঠলে যোজনী 1 করে বাড়বে, এক ঘর নিচে নামলেও যোজনী 1 করে কি করবে, কমতে থাকবে, এই যে সরি বাড়তে থাকবে। যোজনী 1 ঘর উপরে উঠলে কি হবে, বাড়বে, আবার যোজনী যদি 1 ঘর নামে তখনও কি হবে, 1 করে বাড়তে থাকবে। এখন কথা হচ্ছে এই যে বাড়ার যে কাজটা সর্বোচ্চ কত হইতে পারে, 4 হইতে পারে। এখন দেখেন আপনি এই যে এখান থেকে 1 ঘর উপরে উঠছি, তাহলে আপনি বলেন এখানে যোজনী কত হবে, যোজনী 1, হাইড্রোজেনের যোজনী 1 একটু আগে আমরা শিখছি। এখন দেখেন লিথিয়াম, লিথিয়ামের যোজনী দেখেন 1 ঘর নিচে নামছি, লিথিয়ামের যোজনী কত হবে, 1 হবে। ব্যারিলিয়ামের যোজনী কত হবে, 2 হবে। এখন দেখেন বোরনের যোজনী কত হবে, 3 হবে। কার্বনের যোজনী কত হবে, 4 হবে। আমরা কি এর নিচে নামতে পারবো, আমরা এর নিচে নামতে পারবো না, আমরা কি করতে পারবো, এর চেয়ে উপরে উঠতে পারবো। এখন দেখেন ফ্লোরিনের যোজনী কত, ফ্লোরিনের যোজনী হচ্ছে 1। এরপরে দেখেন অক্সিজেনের যোজনী কত, 2। এরপর দেখেন নাইট্রোজেনের যোজনী 3। এবার দেখেন আমি যদি নিয়ন থেকে নিচের দিকে নামি, সেটা হচ্ছে 1। ম্যাগনেসিয়াম, এই যে দেখেন সোডিয়াম গেল 1, ম্যাগনেসিয়াম কত, 2, অ্যালুমিনিয়াম কত, 3। এরপর দেখেন সিলিকন কত হবে, 4। এবার দেখেন আর্গন থেকে যদি আমি উপরের দিকে উঠি কি হবে, 1। এই যে দেখেন সালফারের যোজনী কত হবে, 2। ফসফরাসের যোজনী কত হবে, 3। এবার দেখেন এই যে আর্গন থেকে যদি নিচে নামি, আর্গন থেকে নিচে পটাশিয়াম 1। এরপর দেখেন ক্যালসিয়াম কত হইলো, 2 হলো। তার মানে খুব সহজে আমরা কি করতে পারবো, পরীক্ষার হলে যদি ভুলে যাই, আমরা শুধুমাত্র পারমাণবিক সংখ্যাগুলো যদি মনে থাকে 1 থেকে 20 পর্যন্ত, আমরা কি করতে পারবো, যোজনী বের করে নিতে পারবো। এদের মধ্যে আবার অনেকে একাধিক যোজনী দেখায়, কারা কারা দেখেন, কার্বন, কার্বন দেখায় হচ্ছে 2, 4, ঠিক আছে। সালফার, সালফার দেখায় হচ্ছে 2, 4, 6। ওকে, সালফার, কার্বন এই দুইটাই হচ্ছে নরমালি একাধিক যোজনী দেখায়। ফসফরাস মাঝে মাঝে 3 দেখায়, মাঝে মাঝে 5 দেখায়। ওকে, এই 3টা, ঠিক আছে। এই যে এই 3টা, এই 3টা হচ্ছে আমরা একটু মনে রাখবো যোজনীর ক্ষেত্রে। আর কয়েকটা যোজনী ধরেন আপনাদের খুব সহজে মনে রাখা উচিত, আমি মনে করি এগুলো মুখস্থ রাখা উচিত বলেই মনে করি। যেমন ধরেন আয়রন, আয়রন হচ্ছে 2টা যোজনী দেখায়, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 3। এরপরে ধরেন লেড, 2টা যোজনী দেখায়, একটা 2 আর একটা 4। এরপরে ধরেন কপার, একটা 1 যোজনী দেখায় আর একটা 2 যোজনী দেখায়, ঠিক আছে। আয়রন, লেড, কপার, আর একটা হচ্ছে টিন, একটা 2 আর একটা 4। এই 4টা একটু মনে রাখলেই আমাদের আর খুব একটা সমস্যা নাই। এই 4টা মনে রাখলে আমরা মোটামুটি বাকি সবগুলোই পারবো আর কি। ওকে, মানে এই 4টা আসে বেশি, আর এই যে এইখানে এটা আমরা খুব সহজে মনে রাখবো। এবার আসেন আমরা একটু যৌগমূলক নিয়ে কথাবার্তা বলি। যৌগমূলক, যৌগমূলক কি জিনিস, যৌগমূলক, যৌগমূলক, যৌগমূলক কারা আসলে, সরি, যৌগমূলক হচ্ছে একাধিক পরমাণু, দেখেন একাধিক পরমাণু, একাধিক পরমাণু একত্রিত হয়ে যদি একটি, একাধিক পরমাণু একত্রিত হয়ে যদি একটি পরমাণু গুচ্ছ তৈরি করে, যদি একটি পরমাণু গুচ্ছ, যদি একটি পরমাণু গুচ্ছ তৈরি করে এবং তারা যদি একটি আয়নের ন্যায় আচরণ করে, তারা যদি একটি আয়নের ন্যায় আচরণ করে, তবে তাকে একটি যৌগমূলক বলে।
এটা দেখে আসলে বোঝার খুব একটা উপায় নাই, আমি জাস্ট বোঝার জন্য লিখছি যে পরবর্তীতে যেন এটা মানে খাতার মধ্যে থাকলে যেন সংজ্ঞাটা মানে দেখে কিছু বোঝা যায় আর কি, এজন্য লেখা, আর কোনো কারণ নাই। আমি একটু একটা একটা করে এক্সপ্লেইন করি। বলছে একাধিক পরমাণু, যেমন ধরেন একটা নাইট্রোজেন, তিনটা অক্সিজেন আর একটা হচ্ছে ইলেকট্রন বাড়তি, মানে নাইট্রোজেনের 7টা ইলেকট্রন, অক্সিজেনের 8টা ইলেকট্রন, এরকম 3 8 24টা ইলেকট্রন, সাথে ধরেন ওই যে এক্সট্রা একটা ইলেকট্রন, মানে একটা নাইট্রোজেন পরমাণু, 3টি অক্সিজেন পরমাণু এবং একটা ইলেকট্রন। এটা কি তৈরি করে? একটা পরমাণু গুচ্ছ তৈরি করছে, একটা গুচ্ছ, ওরা সবসময় একসাথে থাকে। আপনি দেখবেন যৌগ লিখতেছেন, এই 4জনকে আপনি একসাথে লিখতেছেন, এই যে 3টা অক্সিজেন আর একটা নাইট্রোজেন, 4জন একসাথে একটা করে লিখছেন, তার মানে এটা কি একটা পরমাণু গুচ্ছ, এবং তারা একটি আয়নের মতো কাজ করে। মানে কি, একটা আয়নের কি থাকে, একটা আয়নের ধরেন একটা, আপনি ক্লোরাইডের কথাই চিন্তা করেন না, ক্লোরাইডের কথাই চিন্তা করেন, ক্লোরাইড, হ্যাঁ, ক্লোরিনের যোজনী যেরকম এক, ঠিক আছে, ওরা আমরা বলতে পারি ওরা একটা পরমাণুর ন্যায় আচরণ করে, কিন্তু যেহেতু চার্জ আছে জন্য আয়নের কথা বলছি। পরমাণুর কথা কেমনে বলি? পরমাণুর কি থাকে? একটা যোজনী থাকে, একটু আগে আমরা যেটা দেখছি, ওদেরও কি থাকবে? একটা যোজনী থাকবে। ওর যোজনী কত? ওর যোজনী, ওর মাথার উপরে চার্জ যত সেটাই ওর যোজনী। যেমন NO3-, এটা যেহেতু ওর মাথার উপরে চার্জ, হ্যাঁ, ওর উপরে কি চার্জ? NO3-, তার মানে এই মাইনাসটাই কি ওর যোজনী। এখন আসেন আমরা একটু বুঝি বা বোঝার চেষ্টা করি, আমরা কয়েকটা যৌগমূলক নিয়ে একটু কাজ করি বা ওদের সংকেতগুলো আমরা একটু লিখি, নামগুলো লিখি। সবার আগে ধরেন আমি নাইট্রেটকে দিব, নাইট্রেট, নাইট্রেট, নাইট্রেটের যে সংকেত, এবার একটু কালার চেঞ্জ করা উচিত, নাম, ওর যে সংকেত, সংকেত হচ্ছে NO3-, ওর যোজনী হচ্ছে গিয়ে 1। আপনি দেখেন নাইট্রেট NO3-, এই যে মাইনাস সহ, কিন্তু মাইনাস সহ, হ্যাঁ, NO3-, আর যোজনী হচ্ছে 1। এখন দেখেন নাইট্রাইট, নাইট্রেট কেমন? নাইট্রেট হচ্ছে NO2-, আর এই যে যোজনী 1। তারপরে সালফেট, সালফেট হচ্ছে SO4-2-, যোজনী 2। সালফাইট, সালফাইটের যোজনী হচ্ছে SO3-2-, যোজনী 2। হাইড্রোক্সাইড, হাইড্রোক্সাইড হচ্ছে OH-। কার্বনেট, কার্বনেট হচ্ছে CO3-2-, যোজনী হচ্ছে 2। বাইকার্বনেট, বাইসালফেট, দুইটা যৌগমূলক দেখেন, যৌগমূলক সবগুলোর উপরে কি আছে দেখেন তো, মাইনাস না, একটু -2 থাকুক আর -1 থাকুক, কিন্তু দুইটা যৌগমূলক আছে যাদের মাথার উপরে পজিটিভ চিহ্ন আছে। অ্যামোনিয়াম NH4+, আর একটা হচ্ছে ফসফোনিয়াম PH4+, যোজনী 1। হ্যাঁ, অ্যামোনিয়াম আর একটা হচ্ছে ফসফোনিয়াম, এই দুইটাই হচ্ছে কি এক যোজনী বিশিষ্ট। তারপরে আপনার আছে ফসফেট, ফসফেট PO4-3-, যোজনী হচ্ছে গিয়ে 3, ঠিক আছে। তারপরে আমরা যদি আরো দুই একটা লিখতে চাই, জৈব যৌগ থেকে লিখি একটা, সাইট্রেট, সাইট্রেট সেটা হলো C6H5O7-3-, যোজনী হচ্ছে 3, ঠিক আছে।
এগুলো হচ্ছে যৌগমূলক। এবং যৌগমূলক যদি আমরা জানি তাহলে আমাদের যৌগ লেখাটা অনেক ইজি। মানে যৌগমূলক জানার পরে যৌগ লেখা নিয়ে খুব একটা প্রেশার আমাদেরকে নিতে হবে না। কারণ এই যে যেমন ধরেন এই যে নাইট্রেট NO3 মাইনাস, যোজনী কত 1, ঠিক আছে। এই যে নাইট্রাইট NO2 মাইনাস, যোজনী 1, সালফেট SO4 2 মাইনাস, যেমন সালফিউরিক অ্যাসিড আমাদেরকে লিখতে বললো, কেউ ক্যালসিয়াম সালফেট লিখতে বললো। তাইলে দেখেন সালফাইট, দেখেন নাইট্রেট, এর থেকে আইটে দেখেন তো অক্সিজেন একটা কম আছে কিনা, নাইট্রেট শেষে কি আছে, এট আছে, এট। আর এই যে দেখেন এখানে শেষে কি আছে, আইট আছে। এই যে দেখেন এর থেকে আইটে গেলে কি হয়, একটা অক্সিজেন কমে যাচ্ছে, এটা এমনি, এটা কিন্তু কোনো নিয়ম না। সালফেট, এই যে দেখেন সালফাইট SO3 2 মাইনাস, যদি এরকম হয় তখন আমরা বলবো এই যে অক্সিজেন একটা নর্মালি কি হয়, কমে যায় না। মানে জাস্ট মনে রাখার জন্য একটা জিনিস বলার। এই যে দেখেন সালফাইট, হাইড্রক্সাইড OH মাইনাস, খুব ব্যবহৃত হবে। আপনি দেখবেন কার্বনেট CO3 2 মাইনাস, কার্বনেট বাইকার্বনেট, বাইকার্বনেট মানে হলো হাইড্রোজেন কার্বনেটের আরেকটা নাম হলো বাইকার্বনেট। এখন দেখেন আপনি HCO3 মাইনাস, তারপরে বলেন বাইসালফেট HSO4 মাইনাস, তারপরে ধরেন অ্যামোনিয়াম NH4 প্লাস, তারপরে ধরেন ফসফোনিয়াম PH4 প্লাস। এই যে দেখেন যোজনী হলো এখানে দেয়া আছে 1, দেখেন ফসফেট PO4 3 মাইনাস, 3 যোজনী। তারপর ধরেন সাইট্রেট C6H5O7 3 মাইনাস, যোজনী কত 3। এই কয়টা যদি আমরা মনে রাখি আমাদের যৌগ লেখা একদম ইজি, মানে কোনো ঘটনাই না একটা যৌগ লেখা। কেমনে একটা যৌগ লেখা, যেমন ধরেন আমাদেরকে কয়েকটা যৌগ দিল, মনে করেন আমরা যৌগ লিখতে চাই। তো যৌগ লিখতে চাইলে আমরা একটু স্লাইডটা চেঞ্জ করি। যৌগ লিখতে চাই আমরা, হ্যাঁ, আমরা প্রথমে সহজ যৌগগুলো দিব, মানে আমরা সবার আগে হচ্ছে যৌগমূলক বাদে যৌগ দিতে চাই। যেমন ধরেন আপনাকে বলল সোডিয়াম অক্সাইড, আগে আমি আপনাকে একটা বলবো, কথা বলে নেই। সেটা হলো ধরেন এ বলে একটা জিনিস আছে, ওর যোজনী হচ্ছে গিয়ে X, বি বলে একটা জিনিস আছে, ওর যোজনী হচ্ছে Y, দুইটা পরমাণু। হ্যাঁ, এই দুইটা পরমাণু ধরেন কি একসাথে বসে একটা যৌগ তৈরি করতে পারে। ওকে, এখন আমি যদি এ এবং বি এর যৌগ তৈরি করতে চাই, আসলে দেখেন এর যৌগ এবং বি এর যৌগ যদি আমি তৈরি করতে চাই, এ এবং বি কে আমি কি করব, পাশাপাশি বসাবো। বসানোর পরে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে যোজনী বিনিময়। কি করব আমরা, যোজনী বিনিময়। এখন কথা হচ্ছে এর যোজনী কত X, সেটা দিব আমরা বি এর গায়ে। দেখেন এই যে X গেছে বি এর গায়ে। এখন কথা হচ্ছে বি এর যোজনী কত Y, সেটা দিব আমরা এ এর গায়ে, AY BX। এটাকে বলা হয় কি, যোজনী বিনিময়। দেখেন আপনি একটা যৌগ পাইছেন AY BX, এটাকে আমরা কি বলবো, যোজনী বিনিময়। এখন কথা হচ্ছে সোডিয়াম অক্সাইড আমি লিখতে চাই। তো আমি যদি সোডিয়াম অক্সাইড লিখতে চাই, আপনি আমাকে বলেন সোডিয়ামকে বসাবো, সুন্দর করে অক্সিজেনকে বসাবো। এখন সোডিয়ামের যোজনী কত, সোডিয়ামের যোজনী হচ্ছে 1, অক্সিজেনের যোজনী কত 2। এখন দেখেন আমার এই 1 কি লেখার দরকার আছে, এই যে দেখেন Na2O, সোডিয়াম অক্সাইড। ঠিক আছে, এরপরে ধরেন আপনারে বললো যে ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড। দেখেন ম্যাগনেসিয়াম, এরপর হচ্ছে অক্সিজেন। ম্যাগনেসিয়ামের যোজনী কত 2, কার ইয়েতে দিলাম, অক্সিজেনের। এই যে বিনিময়, অক্সিজেনের কত 2 দিলাম বিনিময়। এখন দুইজনেরই 2 2, কারোরই 2 লেখার কোনো দরকার নাই। আমরা কি লিখবো, ম্যাগনেসিয়াম অক্সাইড লিখবো। ঠিক আছে, ম্যাগনেসিয়াম অক্সাইড। এরপর আমাদেরকে ধরেন বললো পটাশিয়াম ক্লোরাইড, দেখো পটাশিয়াম, এরপর হচ্ছে ক্লোরাইড, এই যে ক্লোরিনটা বসাইলাম। এখন কথা হচ্ছে পটাশিয়ামের যোজনী কত 1, ক্লোরিনের যোজনী কত 1, তাহলে কি হবে, 1 1 কি লেখার কোনো দরকার আছে, পটাশিয়াম ক্লোরাইড। ঠিক আছে, এরপরে ক্যালসিয়াম ক্লোরাইড, এই যে দেখো ক্যালসিয়াম আর এই যে ক্লোরিন, ক্যালসিয়ামের যোজনী 2, ক্লোরিনের যোজনী 1, তাহলে এখন আমাদের কি হবে, CaCl2। এই 1 লেখার কোনো দরকার নাই। ঠিক আছে, এইভাবে আমরা চাইলে যে কারোর সাথে, আমাদেরকে বললো অ্যালুমিনিয়াম ক্লোরাইড, দেখেন আমরা লিখতেছি অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড।
অ্যালুমিনিয়াম ক্লোরাইড মানে কি? অ্যালুমিনিয়াম ক্লোরাইড মানে আমরা অ্যালুমিনিয়ামকে বসাবো, আমরা ক্লোরিনকে বসাবো, অ্যালুমিনিয়ামের 3 ক্লোরিনের 1, তার মানে 1 তো লেখার দরকার নাই, তার মানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। ঠিক আছে, এটা হচ্ছে একদম সহজ। ওকে, আমরা যদি এর পরের ধাপে যাইতে চাই, এর পরের ধাপে যেমন আমাদের কিছু যৌগের নাম দেখলে আমাদের একটু ভয় লাগে, তো আমরা আজকে এখন একটু ভয়টা দূর করি। যেমন ধরেন আমাদের কাছে আছে হচ্ছে ফেরাম, আমরা একটু জেনে নিই ফেরামের যোজনী কত। ফেরামের যোজনী হলো 2, আর একটা হচ্ছে গিয়ে 3। লেডের যোজনী কত? লেডের যোজনী হলো 2 এবং 4। কপারের যোজনী কত? কপারের যোজনী হচ্ছে 1 এবং 2। স্টেনামের যোজনী এই যে দেখেন এসএন, হ্যাঁ এই যে দেখেন স্টেনাম, ওর যোজনী হচ্ছে 2 এবং 4। আমি এই 4টাকে নিয়েই লিখব। এখন কথা হচ্ছে এদের তো যোজনী 2টা, যৌগ দেখে আপনি কিভাবে বুঝবেন যে আপনি কি ছোট মানে 2 ইউজ করবেন না 3 ইউজ করবেন? আপনি লেডের ক্ষেত্রে 2 ইউজ করবেন না 3 ইউজ করবেন? সুন্দর একটা তত্ত্ব আছে, এই তত্ত্বের নাম হইল আসইক তত্ত্ব। দেখেন নাম কি? আসইক তত্ত্ব, আসইক নিয়ম। মানে কি? মনে রাখবেন এই যে ফেরামের সাথে যখন তার ছোট যোজনী, এই যে দেখেন আস যুক্ত হয় কখন? যখন তার ছোট যোজনী ব্যবহৃত হয় তখন কি হবে? ওর নামের সাথে আস। আর যদি বড় যোজনী ইউজ হয় তখন ওর নামের সাথে কি হবে? ইক। দেখেন এবার আসেন, এবার আমি নাম লিখি ফেরামের সাথে। দেখেন যদি আমরা এরকম করি যে ফেরাস, দেখেন ফেরামের সাথে আমি আস দিলাম, তাহলে কি হবে? ফেরাস। ফেরাসের সাথে ধরেন এবার ফেরাস ক্লোরাইড হয়েছে, তাহলে আপনি আমারে বলেন ফেরাস আস যদি থাকে, আস যদি থাকে তাহলে কোনটা আসবে? ছোটটা। তাহলে দেখেন এই যে ফেরাস 2, ছোট হলো 2, তাহলে কি হবে? এখন দেখেন তো FeCl। এখন এই যে ফেরামের যোজনী কত ব্যবহার করব? 2, আর ক্লোরিনের যোজনী 1। আপনি জানেন যে এটা ব্যবহার করার দরকার নাই, তাহলে কি হলো? FeCl2 মানে কি হলো? এটা হলো ফেরাস ক্লোরাইড। FeCl2 হলো ফেরাস ক্লোরাইড। এখন যদি আমাদেরকে বলে ফেরিক ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড FeCl। এখন এই যে ফেরিক মানে আমরা বুঝতে পারতেছি আমাদেরকে কি ফেরাম লিখতে হবে, লিখলাম। আর এই যে দেখেন ক্লোরিন, ক্লোরাইড, ক্লোরিন। এখন কথা হচ্ছে ইক, ইক আছে নামের শেষে, দেখেন ইক থাকা মানে কোনটা? বড়টা। তাহলে কি হবে? এই যে 2 আর 3 এর মধ্যে 3 বড়, FeCl3। এখন কথা হচ্ছে প্লাম্বাস, প্লাম্বাস, পিবি হলো প্লাম্বাম, প্লাম্বাম থেকে প্লাম্বাস অক্সাইড, প্লাম্বাস অক্সাইড। এখন প্লাম্বাস দেখেন আস মানে ছোটটা, ছোটটা মানে এখন দেখেন 2 আছে আর 4 আছে, তাহলে 2 যোজনী ব্যবহৃত হবে। তাহলে দেখেন পিবি আর ও, এই যে পিবি এর যোজনীয় 2, অক্সিজেনের যোজনীয় 2, তাহলে আমরা কি পাবো বলেন তো? PbO। এবার দেখেন প্লাম্বিক, প্লাম্বিক অক্সাইড, তাহলে কি লিখবো? PbO। এখন ইক আছে, ইক থাকা মানে কত যোজনী ব্যবহার হবে? বড়টা। তাহলে দেখেন লেডের এই যে বড় যোজনী মানে 4, তাহলে কি হবে? এই যে লেডের যোজনী 4 আর অক্সিজেনের যোজনী 2, তাহলে আমরা কি পাবো? 2 2 কমন চলে গেছে, পিবি কি হবে? O2, প্লাম্বিক অক্সাইড। ঠিক আছে, এরপরে যেটা দেখলে আমাদের গায়ে জ্বর চলে আসে সেটার নাম হইলো এই যে কিউপ্রাস। কি লিখলো এটা? কিউপ্রাস, কিউপ্রাস অক্সাইড, কিউপ্রাস কি? অক্সাইড। এখন কথা হচ্ছে কিউপ্রাস অক্সাইড, দেখেন আস আছে ছোট যোজনী, তাইলে কি হবে? CuO দিলাম, কি এই যে কপার দিলাম আর অক্সাইড দিলাম, এখন অক্সিজেন দিলাম। এখন কথা হচ্ছে এই যে কপারের যোজনী কত হইলে আস? কপারের যোজনী 1 হইলে আস, আর অক্সিজেনের যোজনী কত হবে? 2, তাহলে কি হবে বলেন তো? Cu2O, কিউপ্রাস অক্সাইড। এবার দেখেন কিউপ্রিক, কিউপ্রিক অক্সাইড। কিউপ্রিক অক্সাইড মানে কি? কপারের যোজনী কত হবে? ইক মানে কোনটা? এই যে বড় যোজনী দেখেন 2 ইউজ হবে, তাহলে কি হবে? CuO। এই যে দেখেন কপারের যোজনী 2, অক্সিজেনের যোজনী 2, আপনি দেখেন কিচ্ছু লেখার দরকার নাই, CuO। এবার দেখেন স্টেনাস, এবার কি হবে? এই যে স্টেনাস অক্সাইড, স্টেনাস অক্সাইড। এখন কি হবে? স্টেনাস SnO, স্টেনাস আস আছে মানে কি? ছোটটা। এখন দেখেন এই যে স্টেনাস ছোটটা মানে কত? 2, তাহলে এখন আপনি দেখেন এই যে এখানে আপনি কত দিলেন? 2 দিলেন, অক্সিজেনের কত? 2, তার মানে আপনার কত লিখতে হবে? এই যে 2 2 কিচ্ছু লেখার দরকার নাই, SnO। এবার দেখেন
স্ট্যানিক স্ট্যানিক অক্সাইড মানে কি SnO স্ট্যানিক এই যে দেখেন স্ট্যানিক তার মানে কত লিখবো আমরা 4 লিখবো অক্সিজেনের কত লিখবো 2 লিখবো তখন কি হবে SnO2 তার মানে এটা হলো স্ট্যানিক অক্সাইড এবং এইখানে যে স্ট্যানিক অক্সাইড আছে সেখানে Sn এর যোজনী হলো 4 ঠিক আছে এইবার আমরা শিখবো হচ্ছে যদি আমাদেরকে যৌগমূলক দিয়ে দেয় যৌগমূলক উল্লেখ থাকে তখন যৌগের সংকেত আমরা কিভাবে লিখব দেখেন যৌগের সংকেত লেখা যখন কি দেয়া থাকবে যৌগমূলক দেয়া থাকবে এবার আসেন যৌগের সংকেত যৌগমূলক দেয়া থাকলে যেমন ধরেন আপনাকে বললো সোডিয়াম আপনাকে বলা হইলো যে সোডিয়াম সালফেট ঠিক আছে সোডিয়াম সালফেট এখন কথা হইলো আপনারা আগে চিনতে হবে সোডিয়ামকে আর সালফেটকে একটু সাইডে আমি বলে দেই এটা হইলো গিয়া সোডিয়াম এটা হইলো সোডিয়াম আর এই যে সালফেট সম্পর্কে যাদের ধারণা নাই SO4 2- হ্যাঁ এখন যৌগ লেখার সময় আমরা কোনো চার্জ লিখব না যৌগ লেখার সময় আমরা কি করব না কোনো চার্জ লিখব না যৌগ লেখার সময় কি করব না কোনো চার্জ লিখব না এখন কথা হইলো এই যে সোডিয়াম লিখলাম আমি সালফেট লিখলাম উইদাউট চার্জবিহীন সালফেট লিখলাম এখন কথা হচ্ছে সোডিয়ামের যোজনী কত সোডিয়ামের যোজনী 1 এই যে আমি এখানে একটা ব্র্যাকেট দিয়ে নিলাম এমনিই দিছি মনে করেন হুদাইকে আমি 1 আর সালফেটের যোজনী কত এই যে দেখেন 2 এখন আপনি এটাকে কি লিখবেন দেখেন তো ব্র্যাকেট কি দরকার আছে এই 1 এর জন্য না কোনো দরকার নাই তাহলে কি হবে Na2SO4 ওকে সোডিয়াম সালফেট এবার দেখেন এবার আমরা লিখব অ্যালুমিনিয়াম মানে আপনাকে যৌগমূলক যদি আপনি মুখস্থ না করেন আপনি কোনোদিন যৌগের সংকেত লিখতে পারবেন না রাসায়নিক বিক্রিয়া অনেক পরের হিসাব নিকাশ ঠিক আছে আপনি যদি যৌগমূলক মুখস্থ না করেন তাহলে আপনি কোনোদিন কি লিখতে পারবেন না যৌগের সংকেত লিখতে পারবেন না রাসায়নিক বিক্রিয়া তো পরের হিসাব নিয়ে দেখার পরে আপনার জ্বর উঠে যাবে ওকে এখন দেখেন অ্যালুমিনিয়াম কার্বনেট লিখতে চাইছিলাম সম্ভবত অ্যালুমিনিয়াম কার্বনেট এখন দেখেন আমি অ্যালুমিনিয়াম লিখলাম আমি কার্বনেটও লিখলাম ঠিক আছে অ্যালুমিনিয়ামের যোজনী কত অ্যালুমিনিয়ামের যোজনী হলো 3 কার্বনেটের যোজনী কত 2 এখন আপনি বলেন এই যে এখানে ব্র্যাকেট তো লাগবেই কারণ কার্বনেট এই পুরো 3 এই যে দেখেন কার্বনেটটা কিভাবে এই যে দেখেন একটা একসাথে থাকবে কিন্তু আমরা ওই যে যৌগমূলক পড়ার সময় কিন্তু পড়ছিলাম কি পড়ছি আমরা পড়ছি যে এরা কি একটা পরমাণু গুচ্ছ মানে সবসময় একসাথে থাকে এদেরকে আলাদা করা যায় না তাহলে এখন দেখেন আপনি এটাকে এইটার নাম হবে কি অ্যালুমিনিয়াম কার্বনেট তারপরে যদি আপনারা বলে কেউ ম্যাগনেসিয়াম ফসফেট এখন দেখেন ম্যাগনেসিয়াম তো ম্যাগনেসিয়াম আপনি বুঝতেছেনই ফসফেট হলো PO4 হ্যাঁ যোজনী হলো 3 তাহলে ম্যাগনেসিয়ামের যোজনী কত ম্যাগনেসিয়ামের যোজনী হলো গিয়ে 2 আর ফসফেটের যোজনী কত ফসফেটের যোজনী হলো 3 Mg3PO4 2 ঠিক আছে এইভাবে ধরেন আপনাকে যাই দিক যে কোনো কিছু দিক আপনাকে ধরেন বললো সোডিয়াম বাইকার্বনেট এটা একটু দেখাই সোডিয়াম বাইকার্বনেট এখন দেখেন সোডিয়াম HCO3 বাইকার্বনেট এখন কথা হচ্ছে সোডিয়ামের যোজনী কত 1 এই যে দেখেন 1 দিতে হলে কিন্তু সবার উপরে 1 দিতে হবে এজন্য ব্র্যাকেট দিব আর সোডিয়ামের কত সোডিয়ামের 1 এই বাইকার্বনেটেরও 1 তাহলে এখন দেখেন সোডিয়াম বাইকার্বনেট ঠিক এইভাবে আমরা কি করব আমাদের আজকের যে আলোচনা বেসিক কেমিস্ট্রি লেকচার হচ্ছে 1 এখানেই সমাপ্ত সবাইকে আসসালামু আলাইকুম